স্যার মিট আছে স্যার আপনার সাথে। সাউন্ড আসছে না স্যার। আসসালামু আলাইকুম। এখন শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম স্যার। আসসালাম স্যার, শুনতে পাচ্ছি। স্যার কেমন কেমন আছেন? আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আবার দেখা হলো আপনাদের সাথে। আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 3 করানোর কথা নাকি? আজকে লেকচার 3 হবে। লেকচার 1 2 শেষ, তাই না? জি স্যার। জি স্যার, লাগবে। জি স্যার। লেকচার 3 এর নাম হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স। আজকে হচ্ছে আমরা বাংলাদেশ বিষয় বলে সূচনাটা করব। আমাদের লেকচার টোটাল 11টার মধ্যে আপনারা তো জানেন আন্তর্জাতিক বিষয় বলে বাংলাদেশ বিষয় বলে আপনাদের আলাদা ভিন্ন ভিন্ন সাবজেক্ট না, দুইটার মধ্যেই পড়ানো হয়। প্রথম লেকচার 1 এবং লেকচার 2 আমরা আন্তর্জাতিক বিষয়গুলি করেছি। আজকে হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি, এটা সূচনা। বাংলাদেশ বিষয়গুলির আমরা আরো লেকচার করব, যেমন আমাদের একটা লেকচার আছে বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, পাকিস্তান আমল, ব্রিটিশ আমল। ওইটাও বৃহত্তর বাংলাদেশ বিষয়গুলির একটা পার্ট। এরপরে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সরকার ব্যবস্থা, লেকচার 8, ওইটাও বাংলাদেশ বিষয়গুলির একটা পার্ট। আজকে হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি আমরা সূচনা করব। বাংলাদেশ বিষয়গুলি এই ক্লাসটা আগে আমি যেভাবে নিতাম, এটা হচ্ছে 64টা জেলা ধরে আমি পড়ানো স্টার্ট করতাম। যেমন বাংলাদেশের একদম কক্সবাজার থেকে শুরু করে পঞ্চগড় পর্যন্ত প্রত্যেকটা জেলা ধরে পড়াতাম। সেই ক্ষেত্রে সুবিধা কি হতো, মানে সবকিছু একত্রে কম্প্যাক্ট আকারে পড়ানো যেত এবং প্রত্যেকটা জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, গুরুত্বপূর্ণ তথ্যাদি দেওয়া যেত। মোটামুটি এইভাবে বাংলাদেশ বিষয়গুলিটা শেষ করা যেত। তবে সেই ক্ষেত্রে একটা সমস্যা দেখা দিল যে 64টা জেলায় একটা ক্লাসে পড়ানো সম্ভব হয় না। প্রত্যেকটা জেলা যদি আমরা 5 মিনিট করেও পড়ি, তাহলে দেখবেন যে অবশ্যই এটা 2 ঘন্টা অতিক্রম করে যায় এবং অনেক পড়া বাকি থেকে যায়। তো যেহেতু ক্লাস আমাদের একটাই, মানে এই বিষয়গুলো আলোচনা করার জন্য, সে কারণে একটু ডিফারেন্ট ভাবে আজকে আমরা পড়াবো, বা লাস্ট কয়েকটা ক্লাসেও পড়িয়েছি। স্টুডেন্টদের কাছে এটা আরো এফেক্টিভ মনে হয়েছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। কিন্তু সেই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে আপনাদের একটু ফাস্ট লিখতে হবে। আজকে যে নোটটা, নোটের মধ্যে কিছু বোঝানোর ব্যাপার আছে, এগুলো বুঝাই দেবো। আর যেগুলো মুখে বলবো এটা একটু ফাস্ট আপনাদের নোট করতে হবে, তাইলে মোটামুটি লেকচারটা শেষ করতে পারবো। এ পর্যন্ত সবাই ক্লিয়ার যে আমরা কিভাবে পড়বো আজকে লেকচারটা? জি জি স্যার। জি জি স্যার। স্যার, বুঝতে তাহলে পারছি। আপনাদের এখান থেকে আমার একটাই সহায়তা দরকার, যে যেহেতু যেগুলো বোঝানোর জিনিস সেগুলো বুঝাই দেবো, আর যেগুলো বোঝানোর জিনিস না, যে কেবলমাত্র তথ্য, এই তথ্যগুলো আপনারা একটু ফাস্ট লিখবেন তাহলেই হবে। তাহলে একটু আপনারা শুরুতে ডিসকাশন টপিকটা লিখেন। আজকে আমরা কি কি আলোচনা করব, লেখেন ডিসকাশন টপিক। ডিসকাশন টপিকটা আমি বলে দিচ্ছি, একটু আপনারা লিখেন। আজকের আলোচনার বিষয়বস্তুটা কি এটা আমার কাছে আমি বলে দিচ্ছি, আপনি একটু লিখেন। প্রথমে লিখেন বাংলাদেশের অবস্থান ও আয়তন। লিখেন বাংলাদেশের অবস্থান ও আয়তন। লিখে হলে একটু বলতে হবে। জি স্যার লিখছি। এরপর লিখেন সীমান্তে বাংলাদেশ। সীমান্তে বাংলাদেশ 2 নম্বরে লিখেন সীমান্তে বাংলাদেশ। সীমান্তে বাংলাদেশ। জি স্যার। এরপর লিখেন 3 নম্বরে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর। এরপরে লিখেন সমুদ্র বিজয়। 4 নম্বরে লিখেন বাংলাদেশের সমুদ্র বিজয়। লিখছি স্যার। এরপর লিখেন বাংলাদেশের কৌণিক শীর্ষস্থান। বাংলাদেশের কৌণিক শীর্ষস্থান। কৌণিক স্যার। কৌণিক, হ্যাঁ, কৌণিক শীর্ষস্থান। জি। এরপর লিখেন আয়তনে বাংলাদেশের বিভাগ, জেলা ও থানা। আয়তনে বাংলাদেশের বিভাগ, জেলা ও থানা। জি স্যার লিখছি।
এরপর লিখেন জনসংখ্যায় বাংলাদেশের বিভাগ, জেলা ও থানা। ডট ডট দিয়ে একটু লিখে রাখেন। জনসংখ্যায় বাংলাদেশের বিভাগ, জেলা ও থানা। জি। এরপর লিখেন বাংলাদেশের নদ নদী। নদী। এরপর লিখেন বন সম্পর্কিত তথ্য। বন সম্পর্কিত তথ্য। জি স্যার লিখছি। এরপর লিখেন বাংলাদেশের বৃষ্টিপাত। বৃষ্টিপাত। লিখেছেন? জি। এরপর লিখেন স্থলপথে বাংলাদেশ। জি স্যার লিখছি। এরপর লিখেন জলপথে বাংলাদেশ। জলপথ। জলপথে বাংলাদেশ। জি। এরপর লিখেন রেলপথে বাংলাদেশ। জি এরপর লিখেন বিমান পথে বাংলাদেশ। জি এরপর স্যার লিখেন লিখছি। বিবিধ বিষয়াবলী। বিবিধ বিষয়াবলী। বিবিধ বিষয়াবলী স্যার স্যার পড়া শুরু করার আগে একটা প্রশ্ন করতে চাচ্ছি স্যার। বলেন। স্যার এই ভীমা কর্পোরেশনে যে পরীক্ষা হয়েছিল ওইখানে একটা প্রশ্ন ছিল যে নিম্নের কোন জেলার সাথে মিয়ানমারের সীমান্ত নেই, এরকম একটা প্রশ্ন ছিল। দেখলাম কেরিয়ার ম্যাপে উত্তর করছে এটা কক্সবাজার, এটা আমি বুঝলাম না স্যার। আচ্ছা দেখি আমরা আজকে স্টার্ট করি, এরপরে আমি বলছি। আমি ক্যারিয়ার ম্যাপের প্রশ্নের সমাধান আমি দিইনি, আর বিমার প্রশ্নটাও দেখিনি। বিমার প্রশ্ন কেমন হয়েছিল সাধারণ জ্ঞানের? সাধারণ জ্ঞান স্যার আমি দেখলাম যে 16টা পারতাম আর কি, মোটামুটি ভালোই। আচ্ছা, বিজ্ঞান এবং প্রযুক্তি থেকে প্রশ্ন এসেছিল বিমার পরীক্ষায়? জি স্যার আসছিল স্যার। কি জাতীয় প্রশ্ন একটু বলতে পারবেন আমাকে? একটু জাস্ট আমার দেখা হয়নি এই প্রশ্নটা, এর জন্য জিজ্ঞেস করলাম। উম, বলতে পারবেন কেউ? না জানা থাকলে সমস্যা নাই, যদি বলতে পারেন তাহলে বলেন। স্যার ওই আলোক বর্ষ নিয়ে আসছিল, আর এরকম আর দুইটা প্রশ্ন আসছিল আর কি। আলোকবর্ষ। আলোকবর্ষ হচ্ছে দূরত্ব পরিমাপ করা হয় মহাকাশে, সেটা কি লাইট আলোকবর্ষ? লাইট লাইট ইয়ার। ইয়ার। জি লাইট ইয়ার আর কি। একটাই প্রশ্ন আসছে বিজ্ঞান প্রযুক্তি থেকে? উম, আরেকটা ডেসিবেল আর কি, কিসের ইউনিট, এটা শব্দের আসছিল। ইউনিট। শব্দের ইউনিট ডেসিবেল। আর জি আর আর আসছিল এগুলো ইংলিশে ইংলিশে প্র্যাকটিস করলে ভালো হয় না? বুঝি নাই। ইংলিশে ইংলিশে যেহেতু ইংলিশে আমাদের লিখবেন? আচ্ছা, ইংলিশে তো ভুলেই গেছিলাম, আপনার তো তবে ইংলিশে। হ্যাঁ। প্রথম থেকে ইংলিশ ছিল, বাংলা। আচ্ছা, লিখেন তাহলে। এই এই দুইটা আসছিল। এই দুইটাই আসছিল। জি ঠিক জি। আছে, তাহলে আমরা একটু লিখি। লেখেন আঞ্চলিকভাবে বা রিজিওনালি বাংলাদেশ। একটু আসলে আজকে ইংলিশ লেকচারটা করলে অনেকের হয়তো লিখতে সমস্যা হয়, বুঝতে পেরেছেন? লেখা বেশি তো, এই জন্য বাংলায় আমি বলে দিচ্ছি যেগুলা মানে তথ্য বা টার্ম ইংলিশে জানা দরকার, ওগুলো আমি বলে দিব। কারণ না লিখতে, আর দেখলাম অনেকে লিখতে সমস্যা হয়। কি করব, বাংলায় বলে দেই নাকি? জি স্যার, সমস্যা নেই। আচ্ছা, বাংলায় বলে দিই, এটা ইংলিশ আসলে আশা করি পারবেন। দেখেন আঞ্চলিকভাবে বাংলাদেশ দক্ষিণ এশিয়াতে অবস্থিত। দেখেন আঞ্চলিকভাবে বাংলাদেশ দক্ষিণ এশিয়াতে অবস্থিত। ভৌগোলিকভাবে, এরপরে লিখেন ভৌগোলিকভাবে
20 ডিগ্রি 36 মিনিট থেকে 26 ডিগ্রি 38 মিনিট। 20 ডিগ্রি 36 মিনিট থেকে 20 ডিগ্রি 36 মিনিট থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষরেখা। ডিগ্রি এবং 36 মিনিট থেকে 88 ডিগ্রি 1 মিনিট ডিগ্রি থেকে 92 ডিগ্রি 30 মিনিট 41 মিনিট উত্তর অক্ষরেখা। পূর্ব দ্রাঘিমা রেখায় অবস্থিত। আঞ্চলিকভাবে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় অবস্থিত, তবে ভৌগোলিকভাবে 20 ডিগ্রি 36 মিনিট থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষরেখা এবং 88 ডিগ্রি 1 মিনিট থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখায় অবস্থিত। লেখা হলে বলবেন। হয়েছে স্যার। এখান থেকে অনেক প্রশ্ন আসে। প্রশ্নটা কি আসে এটা একটু বোঝার ব্যাপার, এই জায়গাটা একটু বুঝাই দিচ্ছি, দেখেন। গোলার্ধের বরাবর যে রেখাটা অতিক্রম করে এ রেখার নাম কি? পরীক্ষা আসছে। পৃথিবীর মাঝ বরাবর যে কাল্পনিক রেখাটি অতিক্রম করে এর নাম কি? নিরক্ষরেখা। নিরক্ষরেখা। ইংলিশের নামটা হচ্ছে ইকুয়েটর। পৃথিবীর মাঝ বরাবর যে রেখাটা অতিক্রম করে এটার নাম নিরক্ষরেখা বাংলায়, বা বিষুবরেখা ইংলিশে বলে ইকুয়েটর। কি বলে? ইকুয়েটর। ইকুয়েটর। ইকুয়েটর 0 ডিগ্রি ধরা হয়। কত ডিগ্রি? 0 ডিগ্রি। এই 0 ডিগ্রি থেকে পরে 1 ডিগ্রি 2 ডিগ্রি এরকম করে নিচে রেখা টানা হয়। 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং উপরেও 1 ডিগ্রি 2 ডিগ্রি এরকম করে উত্তরে এবং দক্ষিণে রেখা টানা হয়। এই নিরক্ষরেখার উত্তরের দেশগুলোকে বলে উত্তর গোলার্ধের দেশ বা নর্দার্ন হেমিস্ফিয়ারের দেশ, দক্ষিণ গোলার্ধের দেশগুলোকে বলে সাদার্ন হেমিস্ফিয়ারের দেশ। এরকম 1 ডিগ্রি 2 ডিগ্রি নিরক্ষরেখার সমান্তরালে যে রেখাগুলো টানা হয় এই রেখাগুলোকে বলা হয় অক্ষরেখা। ইংলিশে বলা হয় ল্যাটিচিউড। অক্ষরেখাকে ইংলিশে কি বলে? ল্যাটিটিউড। ল্যাটিচিউড। লেখা হয়েছে জি স্যার। এই অক্ষরেখার সমান্তরাল 23.5 ডিগ্রি। অক্ষরেখাটা পরীক্ষায় প্রায় আসে। এই নিরক্ষরেখা সমান্তরাল 23.5 ডিগ্রি যে উত্তর অক্ষরেখায়, এটাকে ইংলিশে বলে ট্রপিক অফ ক্যান্সার। ট্রপিক অফ ক্যান্সার। বাংলায় বলে কর্কট ক্রান্তি রেখা। কি রেখা বলে? কর্কট ক্রান্তি রেখা 23.5 ডিগ্রিতে অবস্থিত। নিরক্ষরেখার উত্তরে 23.5 ডিগ্রি অক্ষরেখাটার নাম ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা। নিরক্ষরেখার দক্ষিণে 23.5 ডিগ্রিতে যে অক্ষরেখাটা আছে এটার মকর নাম ক্রান্তি। মকর ক্রান্তি রেখা। ইংলিশে বলে ক্যাপ্রিকর্ন। ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। দেখেন লেখা হচ্ছে কিনা। জি স্যার। ঠিক অক্ষরেখার মতোই উপর থেকে নিচ কিছু রেখা টানা হয় এরকম। এই রেখাগুলাকে বলা হয় দ্রাঘিমা রেখা। ইংলিশে বলে লঙ্গিটিউড বা লঙ্গিটিউড। কি বলা হয় এগুলাকে? লঙ্গিটিউড।
পরীক্ষা আসে 0 ডিগ্রি, এই 0 ডিগ্রি অক্ষরেখাকে যেমন নিরক্ষরেখা বা ইকুয়েটর বলে, 0 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে ইংলিশে কি বলা হয়, বা 0 ডিগ্রি দ্রাঘিমা রেখাটার নাম কি? 0 ডিগ্রি আন্তর্জাতিক রেখা। বুঝি নাই। আন্তর্জাতিক তারিখ রেখা। না না, 0 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে বলা হয় মূল মধ্যরেখা বা প্রাইম মেরিডিয়ান। বলো প্রাইম, প্রাইম মানে মূল, মেরিডিয়ান মানে মধ্যরেখা, মূল মধ্যরেখা বা প্রাইম মেরিডিয়ান। 0 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে বলা হয় প্রাইম মেরিডিয়ান। স্যার বাংলাটা কি বললেন? মূল মধ্যরেখা। স্যার এটা কি সাইডেই হবে? হ্যাঁ স্যার এটা কি সাইডে যে সবুজ যে দাগটা দিয়েছেন এটা 0 হ্যাঁ ডিগ্রি? হ্যাঁ, এরকমই। মানে এখানে আমি আরো কিছু আঁকবো তো, এর জন্য এইভাবে আঁকতেছি, নাহলে তো আঁকা যায় না সব। বুঝতে পেরেছেন? পরীক্ষা আসে মূল মধ্যরেখা কোন স্থান দিয়ে অতিক্রম করে। মূল মধ্যরেখা যে স্থান দিয়ে অতিক্রম করে লন্ডনে, এটার নাম হচ্ছে গ্রিনিচ মান মন্দির। কি? গ্রিনিচ রেখা। গ্রিনিচ মান মন্দির, ইংলিশে বলে গ্রিনিচ, গ্রিনিচ অবজারভেটরি। মান মন্দির ইংলিশ হচ্ছে অবজারভেটরি, গ্রিনিচ অবজারভেটরি। লিখা হলে বললেন। স্যার এটার প্রশ্নটা কি ছিল স্যার? গ্রিনিচ মান মন্দিরের মূল মধ্যরেখা কোন স্থান দিয়ে অতিক্রম করে পরীক্ষা আসে, উত্তর হবে গ্রিনিচ মান মন্দির দিয়ে। লিখেছেন? জি স্যার। স্যার এই রেখাটার নাম কি বললেন? হ্যাঁ, এই রেখাটার নাম কি বললেন? প্রাইম মেরিডিয়ান, প্রাইম মেরিডিয়ান। লিখেছেন? জি স্যার। আন্তর্জাতিক সময় গণনা করা হয় এই গ্রিনিচ মান মন্দিরে থেকে স্টার্ট করা হয়। আন্তর্জাতিক সময়ের গণনা শুরু করা হয় গ্রিনিচ মান মন্দিরের সময় থেকে। এই জন্য আন্তর্জাতিক সময়কে ইংলিশে বলে জিএমটি। কি বলে? জিএমটি। জিএমটি, গ্রিন মিন জিএমটি টাইম। পূর্ণ রূপটাই হচ্ছে গ্রিনিচ মিন টাইম, মানে গ্রিনিচের যে সময়টা ওইটাকে আন্তর্জাতিক সময়, মানে পৃথিবীর আন্তর্জাতিক সময় হিসাব করলে তো কোনো একটা সময়কে নির্ধারণ করতে হবে, নির্ধারণ করা হয়েছে গ্রিনিচ মান মন্দিরের সময়টাকে, এটাকে ইংলিশে বলে জিএমটি বা গ্রিনিচ মিন টাইম। এই 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার মতো পাশে এরকম আরো রেখা আছে, 1 ডিগ্রি 2 ডিগ্রি করে দ্রাঘিমা রেখা আঁকা হয়, 1 ডিগ্রি এরপরে 2 ডিগ্রি। তাহলে সময়ের পার্থক্য হয় কোন রেখার জন্য, উত্তর হচ্ছে দ্রাঘিমা রেখার জন্য। যদি পরীক্ষায় প্রশ্ন আসে সময়ের পার্থক্য হয় কোন রেখার জন্য, দ্রাঘিমা রেখার জন্য। দ্রাঘিমা রেখা, উত্তর কি হবে? দ্রাঘিমা দ্রাঘিমা। রেখার জন্য। 1 ডিগ্রি দ্রাঘিমা রেখার জন্য সময়ের পার্থক্য কতক্ষণ হয়? 4 মিনিট। 4 মিনিট। তাহলে এখানে 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট। একটু ক্লিক হয়েছে? জি স্যার। বাংলাদেশ, বাংলাদেশ নিরক্ষরেখার কোন জায়গায় অবস্থিত? উত্তর অক্ষরেখাটা কি বলেছিলাম? 20 ডিগ্রি থেকে, ধরেন 20 ডিগ্রি শুরু হয় এখানে, 20 ডিগ্রি থেকে 26 ডিগ্রি পর্যন্ত, ধরেন 26 ডিগ্রি শেষ হয় এখানে। বাংলাদেশ নিরক্ষরেখার 20 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে 26 ডিগ্রি উত্তর অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত, এবং দ্রাঘিমা রেখার হিসাবে কি বলেছিলাম? 88। দ্রাঘিমা রেখা হচ্ছে 88 থেকে 92। তাহলে 92। ধরেন 88, এখান থেকে এটা 88 ডিগ্রি, 88 থেকে 92 ডিগ্রি, এই যে 92 ডিগ্রি ধরেন এটুকুর মধ্যে বিস্তৃত। তাইলে এই যে অংশটা এটা হচ্ছে বাংলাদেশ, তার মানে বাংলাদেশ ভৌগোলিকভাবে এই অংশে অবস্থিত। আচ্ছা,
তাহলে 88 92 থাকলে 90 ডিগ্রি অক্ষরেখা দ্রাঘিমা রেখাও তো বাংলাদেশের মধ্য দিয়ে যাবে নাকি? তাহলে 90 ডিগ্রি দ্রাঘিমা রেখাও বাংলাদেশের মধ্য দিয়ে যায়। তাহলে জিএমটি যদি 0 ডিগ্রি অক্ষরেখা হয় আর বাংলাদেশ যদি 90 ডিগ্রি অক্ষরেখা হয়, তাহলে জিএমটির সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কত পরীক্ষা আসে? 6 ঘন্টা। 6 কত ঘন্টা। ডিগ্রি? 34 তাহলে যেহেতু 1 ডিগ্রি সময়ের পার্থক্যের জন্য 4 মিনিট, তাহলে 90 ডিগ্রি সময়ের পার্থক্যের জন্য কত হবে? 90 × 4 জি স্যার 360 360 মিনিট 60 মিনিট। এটাকে 60 দিয়ে ভাগ করব, ঘন্টা পাবো। তাহলে তাহলে কত ঘন্টা? 6 ঘন্টা। 6 ঘন্টা প্লাস, যেহেতু বাংলাদেশ পূর্বে অবস্থিত। তাহলে জিএমটির সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কতক্ষণ বলেন? 6 6 ঘন্টা। ঘন্টা 6 ঘন্টা প্লাস। আজকে যদি বাংলাদেশে রাত 9টা বাজে, তাহলে এখন লন্ডনে কয়টা বাজবে? 3টা 6 ঘন্টা কম হবে। ঘন্টা আগায় নিব, তাহলে দুপুর 3টা বাজে। 3টা এখন বাজে বাংলাদেশে স্যার। রাত 9টা বাজে, তাহলে লন্ডনে এখন দুপুর 3টা বাজে। এই প্রশ্নটা পরীক্ষা বেশ কয়েকবার আসে। আরেকটা যে প্রশ্ন পরীক্ষা আসে, এই বাংলাদেশের মধ্য দিয়ে কোন রেখা অতিক্রম করে? কর্কট ক্রান্তি Topic of cancer. টপিক অফ ক্যান্সার, কর্কট ক্রান্তি রেখা। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের মধ্য দিয়ে অতিক্রম করেছে। এটা একটা প্রশ্ন। বাংলাদেশের মধ্য দিয়ে কোন রেখা অতিক্রম করে? ট্রপিক অফ ক্যান্সার। আরেকটা প্রশ্ন আসে, এই ট্রপিক অফ ক্যান্সার এবং 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা পরস্পরকে ছেদ করে কোন বিন্দুতে? এই যে বিন্দুটা ছেদ করে, এই বিন্দুটা কোন জায়গায় অবস্থিত? ফরিদপুর এটা হচ্ছে ফরিদপুরের ভাঙ্গায়। ভাঙ্গা জেলা। ভাঙ্গা, ফরিদপুর। স্যার লোকেশনটা যখন জানতে চাইবো তখন কি বাংলাদেশের যে ফরিদপুর ভাঙ্গা এটা কি মেনশন করতে হবে? খালি ফরিদপুর লিখলেই হবে। ঠিক আছে স্যার। দেখেন এ পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা? স্যার এই প্রশ্নটা আরেকবার বলেন যে এটার উত্তর হবে ফরিদপুরের ভাঙা। এই যে কর্কট ক্রান্তি রেখা তো আগেই বুঝাইলাম। কর্কট ক্রান্তি রেখা বাংলাদেশের মধ্য দিয়ে অতিক্রম করে। আবার 90 ডিগ্রি দ্রাঘিমা রেখাও বাংলাদেশের মধ্য দিয়ে অতিক্রম করে। 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা এবং কর্কট ক্রান্তি রেখা কোন বিন্দুতে ছেদ করে? The two lines intersect at which point? উত্তর হচ্ছে ভাঙ্গা, ফরিদপুর। বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ স্যার। জি স্যার। আরেকটা যে প্রশ্ন আসে, বাংলাদেশ ব্যাংকে একবার প্রশ্ন আসছিল, এই দ্রাঘিমা রেখা এবং অক্ষরেখা পরস্পরকে ছেদ করলে এরকম কিছু ঘরের সৃষ্টি হয়। এই ঘরগুলোকে কি বলা হয়? এই ঘরগুলোকে বলা হয় জিওগ্রাফিক্যাল গ্রিড। এটাই অপশনে ছিল, জিওগ্রাফিক্যাল গ্রিড। কি বলা হয় বলেন? জিওগ্রাফিক্যাল গ্রিড। স্যার এটা একটু আবার বলেন। এই যে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা পরস্পরকে ছেদ করলে এরকম ছোট ছোট বক্স তৈরি হয়েছে না? এই বক্সগুলা, এই ছোট যে বক্সগুলা তৈরি হয় মানে চতুর্ভুজের ন্যায়, এই বক্সগুলোর নাম কি? এই বক্সগুলোকে বলে জিওগ্রাফিক্যাল গ্রিড। দেখেন বুঝতে পেরেছেন কিনা? জি স্যার বুঝতে পারছি। তাহলে ভৌগোলিক ভাবে এই প্রশ্নগুলোই পরীক্ষা আসে, এর বাইরে কোনো প্রশ্ন আসে না। গুরুত্বপূর্ণ সব তথ্য এখানের মধ্যেই দিয়ে দিয়েছি। আশা করি সকলে বুঝতে পারছেন। চিত্র একবার মুছে ফেললে আর দেখানো যাবে না। ক্লিয়ার কিনা সবাই বলেন? জি স্যার। তাহলে একবার যদি একটু আমি আবার পুরোটা ওভারভিউ করি, পৃথিবীর মাঝখান দিয়ে যে অক্ষরেখাটা অতিক্রম করেছে মাঝ বরাবর, এটাকে বলা হয় নিরক্ষরেখা, ইংলিশে বলে ইকুয়েটর। এটা 0 ডিগ্রি ধরা হয়। ইকুয়েটরের সমান্তরাল যে রেখাগুলা টানা হয় এগুলাকে বলে অক্ষরেখা, ইংলিশে এগুলাকে বলে ল্যাটিচিউড। ল্যাটিচিউড দুইটা পরীক্ষার মধ্যে আসে, দুইটাই গুরুত্বপূর্ণ। 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, যেটাকে বলে ট্রপিক অফ ক্যান্সার। 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে বলে ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। বাংলাদেশের মধ্যে দিয়ে কোন অক্ষরেখাটা অতিক্রম করে? 23.5 ডিগ্রি, যেটাকে বলে ট্রপিক অফ অক্ষরেখা। এখানে শেষ হলো। এবার হচ্ছে দ্রাঘিমা রেখা। উপর থেকে নিচ পর্যন্ত যে রেখাগুলো টানা হয় এগুলোকে দ্রাঘিমা রেখা বলে। মূল দ্রাঘিমা রেখা, যেটাকে মূল মধ্যরেখা বলা হয়, এটাকে ইংলিশে বলে প্রাইম মেরিডিয়ান, যেটা অবস্থিত, যেটা অতিক্রম করে গ্রিনিচ মানমন্দির দিয়ে, গ্রিনিচ অবজারভেটরি। এখান থেকে আন্তর্জাতিক সময় গণনাটা নির্ধারণ করা হয়, যেটাকে বলা হয় গ্রিনিচ মিন টাইম। প্রত্যেক দ্রাঘিমা রেখার পার্থক্যের জন্য, প্রত্যেক ডিগ্রি দ্রাঘিমা রেখার জন্য পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট। বাংলাদেশের মধ্যে দিয়ে অতিক্রম করে 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা। তো 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি দ্রাঘিমা রেখার মধ্যে সময়ের পার্থক্য কতক্ষণ হয়? 6 ঘন্টা প্লাস বা 6 আওয়ার্স প্লাস, যেহেতু বাংলাদেশ পূর্বে অবস্থিত।
90 ডিগ্রি দ্রাঘিমা রেখা এবং 23.5 ডিগ্রি কর্কটক্রান্তি রেখা পরস্পরকে ছেদ করে কোন বিন্দুতে? ভাঙা ফরিদপুর এই জায়গাটার মধ্যে ছেদ করে। এটা হচ্ছে মোটামুটি ভৌগোলিক ভাবে বাংলাদেশের অবস্থান। আর এই দ্রাঘিমা রেখা বা অক্ষরেখা পরস্পরকে ছেদ করলে যে ছোট ছোট বক্স গুলো তৈরি হয় এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় জিওগ্রাফিক্যাল গ্রিড। এ পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। স্যার জি স্যার। স্যার স্যার বলেন। এখানে কিছু স্যার 0 ডিগ্রির উপর এগুলো কি স্যার? এটা কি দক্ষিণ স্যার? দক্ষিণ স্যার হ্যাঁ, এটা 0 0 ডিগ্রি ডিগ্রির উপর। উপরে বলা হয় উত্তর গোলার্ধ আর নিচেরটাকে বলা হয় দক্ষিণ। আচ্ছা আচ্ছা স্যার। করে সকলে বুঝতে পারছেন। এই জায়গাটা একটু টেকনিক্যাল, এর জন্য এই জায়গাটা একটু বুঝাইতে সময় নিলাম। আমি চাইলে খালি একটু পড়াই দিতে পারতাম যে মূল মধ্য বাংলাদেশের মধ্যে অতিক্রম করে কর্কটক্রান্তি রেখা এবং 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা ছেদ করে ভাঙা ফরিদপুর। তবে এখানে ছোট ছোট আরো অনেকগুলো প্রশ্ন পরীক্ষা আসে, এর জন্য একবারে দেখাই দিলাম। ক্লিয়ার সবাই? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে বাংলাদেশের অবস্থানটা ক্লিয়ার করলাম, আঞ্চলিক অবস্থান এবং ভৌগোলিক অবস্থান। এবার লিখেন বাংলাদেশের আয়তন। এরিয়া অফ বাংলাদেশ। বাংলাদেশের আয়তন কত? 1,47,570। 570 বর্গ কিলোমিটার। বাংলাদেশের আয়তন মাইলে কত? পরীক্ষা বলেন দেখে। 56,000 কত জানি স্যার, মনে নেই। মনে থাকে না। 976 বর্গ মাইল। 56,976। জি স্যার। লিখেন। স্যার আর একটা বিষয় একটু বলি স্যার, একটা আমাদের বইতে দেখলাম স্যার 40 কিলোমিটার বেশি, একটু 1,47,000। একটু আমাকে সময় দেন, আমি একটু পড়াই। পড়ানোর পর প্রশ্ন থাকলে কইরেন, সমস্যা নাই। বাংলাদেশের এরিয়া লেখা হয়েছে নাকি বলেন? দ্রুত লিখতে হবে আজকে ক্লাসে। জি স্যার, জি লিখছি। স্যার। আচ্ছা, তো বাংলাদেশ এবং ভারতের এরিয়ার মধ্যে কিছু সমস্যা তো আছে, এটা আপনারা জানেন। এর মধ্যে একটা মূল সমস্যা ছিল ছিটমহল সমস্যা। ছিটমহল তো একবার আলোচনা করেছি। একটা দেশের ভূখণ্ড যখন আরেকটা দেশের মধ্য দিয়ে ঘেরাও করা থাকে ওটাকে ছিটমহল বা এনক্লেভ বলা হয়। এই ছিটমহল সমস্যা নিরসন মোটামুটি হয় 2015 সালে একটা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে। চুক্তিটাকে বলা হয় ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট। তো বাংলাদেশের সাথে ভারতের স্থল সীমান্ত চুক্তি বা ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয় কত সালে? 2015 সালে। 2015 সালে। এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ 111টি ছিটমহল লাভ করে। কয়টি ছিটমহল লাভ করে? 111টি। 111টি ছিটমহল লাভ করে। এই নতুন ছিটমহল গুলা লাভের কারণে বাংলাদেশের আয়তন বৃদ্ধি পায়। বাংলাদেশের আয়তন কত বৃদ্ধি পায়? 40 বর্গ কিলোমিটার বা 15 বর্গ মাইল। এই 40 বর্গ কিলোমিটার বৃদ্ধি পাওয়ার কারণে বাংলাদেশের বর্তমানের আয়তন দাঁড়ায় 1,47,610 বর্গ কিলোমিটার। আপনাদের পরীক্ষায় যদি এটা থাকে তার মানে এটাই তারা উত্তর হিসেবে চাচ্ছে, সেক্ষেত্রে উত্তর এটা দাগাবে। স্যার নেটের কারণে বুঝতে পারিনি কি বলেছেন। আচ্ছা, বাংলাদেশ এবং ভারতের মধ্যে 2015 সালে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যেটার নাম হচ্ছে স্থল সীমান্ত চুক্তি বা ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট। তাহলে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট বাংলাদেশের সাথে কোন দেশে স্বাক্ষরিত হয়? ভারতের। কত সালে স্বাক্ষরিত হয়? 2015 সালে। এই চুক্তি স্বাক্ষরের ফলে কি হয়? বাংলাদেশ এবং ভারতের মধ্যে স্থল সীমান্ত গুলা বিনিময় হয়। তো স্থল সীমান্ত মানে ছিটমহল গুলা বিনিময়ের কারণে বাংলাদেশ কয়টা ছিটমহল লাভ করে? 111টি ছিটমহল লাভ করে। ছিটমহলকে ইংলিশে এনক্লেভ বলে। বাংলাদেশ 111টা ছিটমহল লাভের কারণে বাংলাদেশের আয়তন 40 বর্গ কিলোমিটার বেড়ে যায় বা 15 বর্গ মাইল বাড়ে। কিলোমিটারে 40 আর মাইল হচ্ছে 15। তাহলে এই 40 বর্গ কিলোমিটার বাড়ার কারণে বাংলাদেশের বর্তমান আয়তন কত দাঁড়াচ্ছে? 1,47,610 বর্গ কিলোমিটার। দেখেন ক্লিয়ার কিনা? জি স্যার। এ পর্যন্ত সবাই ক্লিয়ার? স্যার 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 সমুদ্র। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, 3 বিঘা করিডোর এটা কি? এই যে বললাম একটু একটু অপেক্ষা করেন, আগে যে শেষ করি। এ পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার। এর মধ্যে ঝামেলা হলো যে একটা করিডোর নিয়ে। বাংলাদেশের অবশিষ্ট একমাত্র করিডোরের নাম দহগ্রাম আঙ্গরপোতা। লেখেন, বাংলাদেশের অবশিষ্ট একমাত্র করিডোরের নাম দহগ্রাম আঙ্গরপোতা। The only remaining enclave of Bangladesh is দহগ্রাম আঙ্গরপোতা।
এটা যেহেতু বাংলাদেশের ছিটমহল, তার মানে এটা বাংলাদেশের বাইরে অবস্থিত। তাহলে কোন দেশে অবস্থিত? ভারতে। এটা ভারতের কোথায় অবস্থিত? ভারতের কোচবিহার জেলায় অবস্থিত। ভারতের একটা জেলা আছে, জেলাটার নাম হচ্ছে কোচবিহার। এই কোচবিহার জেলা ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত, ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গল। তাইলে দহগ্রাম আঙ্গরপোতার নাগরিকরা সবাই বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে তারা ভোট দেয়, বাংলাদেশের মৌলিক অধিকার তারা ভোগ করে, বাংলাদেশে তাদের মৌলিক চাহিদা পূরণ করে। তাইলে যেহেতু তারা ভারতে অবস্থিত, তার মানে ভারত থেকে বাংলাদেশে তাদের যাতায়াত করতে হয়। ভারত থেকে তারা বাংলাদেশে যাতায়াত করে একটা সংকীর্ণ ভূমিপথের মাধ্যমে, যেটার নাম হচ্ছে 3 বিঘা করিডোর। তাহলে দহগ্রাম অঙ্গরপোতার মানুষরা বাংলাদেশে যাতায়াত করে কোন করিডোরের মাধ্যমে? 3 বিঘা করিডোর। 3 বিঘা করিডোর। এই 3 বিঘা করিডোর দহগ্রাম অঙ্গরপোতা এই ছিটমহলটাকে বাংলাদেশের সাথে যুক্ত করে। তাহলে এই 3 বিঘা করিডোর বাংলাদেশের কোন জায়গার সাথে যুক্ত, এটাও পরীক্ষা আসে। এটা বাংলাদেশের যুক্ত পাটগ্রাম লালমনিরহাট। কোথায় যুক্ত? পাটগ্রাম লালমনিরহাট। দেখেন ক্লিয়ার কিনা? জি স্যার। তাহলে বাংলাদেশের পাটগ্রাম লালমনিরহাট, পাটগ্রাম লালমনিরহাট এই 3 বিঘা করিডোর বাংলাদেশের সাথে যুক্ত পাটগ্রাম লালমনিরহাট এর মাধ্যমে। স্যার এই 3 বিঘা করিডোর কি বাংলাদেশকে দিয়ে দিয়েছে একেবারে? না না, বাংলাদেশকে দিয়ে দেয়নি। একটু পর্যন্ত আগে বলেন লেখাটা ক্লিয়ার কিনা, পরে আপনার আরো জানতে চাইলে আরো জানাবো। একটু জি স্যার। ক্লিয়ার স্যার একটু কিনা? রিপিট করলে ভালো হয় শুরু থেকে। আচ্ছা, শুরু থেকে একটু রিপিট না করে আমি যদি একটু চিত্রের মাধ্যমে বুঝাই, দেখেন এটা হচ্ছে ধরেন বাংলাদেশ, আর বাংলাদেশের আশেপাশে বাকি ধরেন পুরাটাই হচ্ছে ইন্ডিয়া। এখন বাংলাদেশে একটা ভূমি ইন্ডিয়ার মধ্যে অবস্থিত, এই ভূমিটার নাম কি বলেন? দহগ্রাম অঙ্গরপোতা। অঙ্গরপোতা। এটাকে দহগ্রাম। বলে। যেহেতু বাংলাদেশের এই ভূমি বাংলাদেশের বাইরে অবস্থিত, এটা বাংলাদেশের একটা অংশ, বাংলাদেশের বাইরে অবস্থিত, এটার নাম কি? দহগ্রাম অঙ্গরপোতা। এখন এই জায়গার মানুষজন বাংলাদেশে আসা যাওয়া করে কেমন? যাতায়াত করে একটা করিডোরের মাধ্যমে। এই করিডোরটার নাম কি? 3 বিঘা করিডোর। নাম কি? 3 বিঘা করিডোর। এই 3 বিঘা করিডোর এই যে বাংলাদেশের সাথে কোন জায়গায় যুক্ত, এটা পরীক্ষা আসে। এই 3 বিঘা করিডোর বাংলাদেশের কোন জায়গার সাথে যুক্ত হয়? লালমনিরহাট। কোথায়? লালমনিরহাট। দেখেন ক্লিয়ার কিনা? এটা বাংলাদেশের একমাত্র ছিটমহল যেটা এখনো ভারতে অবস্থিত। ক্লিয়ার কিনা বলেন? জি স্যার, ক্লিয়ার। আশা করি বুঝতে পেরেছেন। আরেক ভাই প্রশ্ন করেছেন এর 3 বিঘা করিডোর কি বাংলাদেশে কিনা। আসলে এটা বাংলাদেশের না। 1974 সালে মুজিব ইন্দিরা চুক্তি স্বাক্ষরিত হয়। মুজিব ইন্দিরা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশের দক্ষিণ বেরুবাড়ি ভারতকে হস্তান্তর করা হয়, এবং ভারতের 3 বিঘা করিডোরটা বাংলাদেশকে হস্তান্তর করার কথা ছিল মুজিব ইন্দিরা চুক্তির মাধ্যমে। তবে সেটা বাস্তবায়ন হয়নি। ইন্ডিয়া সেই চুক্তির শর্ত বাস্তবায়ন করতে পারেনি, ব্যর্থ হয়েছে। এই কারণে এটা এখনো ভারতের কাছেই বা ভারতের দখলে রয়েছে। এবং তবে এটা বাংলাদেশের জন্য 2011 সাল থেকে উন্মুক্ত, মানে বাংলাদেশের নাগরিকরা আসা যাওয়া করতে পারে, তবে তাদের অনেক হেনস্থা করা হয়। এটা হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার একটা মানে অ্যাপেল অফ ডিসকর্ড বলতে পারেন। স্যার এটা কি একটা গ্রাম স্যার? কোনটা গ্রাম? স্যার এটা দহগ্রাম এটা? এটা একটা ছিটমহল, এটা মানে একটা, এটা বলতে পারেন মফস্বল বা গ্রাম বলতে পারেন। স্যার বাংলাদেশের জন্য কি গুরুত্বপূর্ণ কোনটা? এই তা দহগ্রাম বাংলাদেশের একটা অঙ্গরপোতা? জায়গা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হবে না? আপনি আপনার বাংলাদেশের একটা জায়গা আপনি ছেড়ে দিতে পারেন? বাংলা প্রত্যেক 1 ইঞ্চি জমির জন্যই তো যুদ্ধ শুরু হয়ে যায়। আপনার বাংলাদেশে এত বড় একটা ছিটমহল, এটা কি বাংলাদেশের জন্য ছেড়ে দিতে পারবেন? অবশ্যই না। আর এদের নাগরিকরা তো বাংলাদেশের নাগরিক। স্যার বাংলাদেশের স্বাধীনতার অন্য দেশে কেন? বুঝি নাই। স্যার, বাংলাদেশের জায়গা অন্য দেশের মধ্যে কেন? এটাই ছিটমহল। 1947 সালে রেড ক্লিফ কমিশন যখন গঠিত হয়, দেশভাগ হয়। দেশভাগটা হয় দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে আসলে দেশটা ভাগ করা হয়, এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর নাম করা হয় পাকিস্তান, এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোর নাম করা হয় হিন্দুস্তান। তো এই অংশগুলো হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়ার কারণেও যেহেতু ইন্ডিয়ার মধ্যে পড়ে যায়, তবে এগুলো পাকিস্তানেরই অংশ ছিল। আবার এরকম ইন্ডিয়ার অনেকগুলো ছিটমহল ছিল যেগুলো হিন্দু সংখ্যাগরিষ্ঠ ছিল, ওইগুলা বাংলাদেশে অবস্থিত ছিল। তো 2015 সালে এগুলা ইন্ডিয়াকে হস্তান্তর করে দেওয়া হয়, এবং ইন্ডিয়ার গুলা বাংলাদেশকে হস্তান্তর করে দেওয়া হয়। তবে একমাত্র ছিটমহলটা একটা বিভিন্ন কারণে এটা এখনো হস্তান্তর করা সম্ভব হয়নি। আশা করি অদূর ভবিষ্যতে এটা হস্তান্তর করে দেওয়া হবে। বুঝতে পেরেছেন? স্যার
স্যার এই দহগ্রাম ছিট মৌজা কি বাংলাদেশের যে কোনো মানুষ যাতায়াত করতে পারে? হ্যাঁ, অবশ্যই, পারবেন না কেন? এই 3 বিঘা করিডোর দিয়ে যাতায়াত করতে পারে, কিন্তু ওই যে বললাম একটা হেনস্থা হয়, পারমিশন লাগে, যেহেতু ভারতের মধ্যে দিয়ে যাচ্ছেন। 3 বিঘা করিডোর যদি বাংলাদেশকে দিয়ে দেওয়া হইতো তাহলে আর কোনো সমস্যা হইতো না, বাংলাদেশেরই অংশ হইতো পুরোটা, মানে বাংলাদেশ এটার মাধ্যমে যুক্ত থাকতো। এই যেমন লাচিন করিডোর পড়েছেন না, নাগোর্নো কারাবাখ যে যুক্ত ছিল লাচিন করিডোরের জি মাধ্যমে, স্যার। ওইরকম ভাবে বাংলাদেশের যদি থাকতো তাহলে সুবিধা হইতো। এখন যে ভারতের সেনাবাহিনী এখানে দাঁড়ায় থাকে, বিএসএফ থাকে, একটা সমস্যা হয়। ওদের মনে হয় লিমিটেড একটা সময় দেওয়া থাকে, ওই সময়টার মধ্যে যাতায়াত করতে হয়। ওইটা সময় ছিল, আগে লিমিটেড সময় ছিল, 2011 সাল থেকে এটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। উন্মুক্ত মানে সারাদিনই করতে পারে, আগে আচ্ছা। লিমিটেড সময় ছিল আর কি। এইগুলা এগুলা প্রশ্ন করে আর লাভ নেই। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? জি জি। এবার লিখেন বাংলাদেশে, তাহলে আমরা পড়লাম বাংলাদেশের অবস্থান, বাংলাদেশের আয়তন। এবার লিখেন বাংলাদেশের সীমানা, সীমান্তে বাংলাদেশ। সীমান্তে বাংলাদেশ থেকে প্রশ্ন আসে, বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি? সীমান্তবর্তী জেলা ইংলিশ হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্ট। বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি? পরীক্ষা অনেকবার আসছে। স্যার 32। 32। এর মধ্যে ভারতের সাথে সীমান্তবর্তী জেলা আছে কয়টি? 30টি। 30। মিয়ানমারের সাথে আছে কয়টি? 2টি। 3টি। 3টি। তাহলে 30 আর 3 মিলে 33 হওয়ার কথা ছিল, তাহলে 32 কেমন হলো? একটা জেলা কমন, মানে উভয়ের মধ্যে ওভারল্যাপ করে। ওই জেলাটার নাম কি? রাঙামাটি। তা রাঙামাটি জেলা এখানেও আছে, রাঙামাটি জেলা এটার মধ্যে আছে, এই জন্য 32টি। লিখেছেন সবাই? জি। তাহলে মিয়ানমারের সাথে এই 3টা জেলার নাম কি? মিয়ানমারের সাথে এই 3টা জেলার নাম হচ্ছে বান্দরবন, রাঙ্গামাটি এবং কক্সবাজার। দেখানো হয়েছে কিনা? জি। যদি পরীক্ষা আসে মিয়ানমারের সাথে নিচের কোন জেলার সীমানা নেই? খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, কক্সবাজার। উত্তর কি হবে? খাগড়াছড়ি। এরপরে লিখেন যে একমাত্র ঢাকা এবং বরিশাল বিভাগের কোনো সীমান্তবর্তী জেলা নেই। লেখেন একমাত্র ঢাকা ও বরিশাল বিভাগের কোনো সীমান্তবর্তী জেলা নেই। লিখে হলে বললেন। লিখে হলে বললেন। জি তাহলে বাংলাদেশে 8টা জি স্যার। বিভাগের কোনটা বিভাগের কোনো সীমান্তবর্তী জেলা নেই? ঢাকা ও বরিশাল। ঢাকা ও বরিশাল। পরীক্ষা আসে ভারতের কয়টি অঙ্গরাজ্যের সীমানা রয়েছে বাংলাদেশের সাথে? ইন্ডিয়ার 5টি অঙ্গরাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে। কোন 5টি অঙ্গরাজ্য? ওয়েস্ট বেঙ্গল, আসাম, মেঘালয়, মেঘালয়, ত্রিপুরা, ত্রিপুরা। আরেকটা কি বলেন দেখি? মিজোরাম। মিয়ানমারের কয়টা প্রদেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে? 2টা। 2টা। দুইটা। দুইটা। রাখাইন। একটা নাম হচ্ছে রাখাইন। রাখাইন। রাখাইনের পূর্ব নাম হচ্ছে আরাকান। আরাকান রাজ্য। রাখাইনের পূর্ব নাম কি ছিল? আরাকান। আর একটা হচ্ছে চীন, চীন প্রদেশ। লিখা হইলো বললেন। লিখা হইলে বললেন। জি স্যার, জি স্যার, শেষ। হয়েছে। এরপরে কি আছে? এরপরে কি আছে? স্যার বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর কি আপনাদের লিখানো হয়েছিল লাস্ট ক্লাস আর লাস্ট 2টা ক্লাসে? একটু বলেন দেখি। লিখা হইলে তো আবার লিখে সময় নষ্ট করে লাভ নাই। লিখা হয়েছিল কিনা বলেন। হয় নাই তো মনে হয় না স্যার। স্যার। হয়নি স্যার। না স্যার, হয় নাই। লিখেন, না হইলে লিখেন বে অফ বেঙ্গল।
প্রথম হচ্ছে বঙ্গোপসাগরের আয়তন কত? 22 লক্ষ বর্গ কিলোমিটার। বঙ্গোপসাগরের আয়তন কত বলেন? 22 লক্ষ বর্গ কিলোমিটার। বঙ্গোপসাগরের সবচেয়ে গভীর স্থানের নাম কি? সোয়াচ অফ নো গ্রাউন্ড। সোয়াচ অফ নো গ্রাউন্ড। বঙ্গোপসাগরের সবচেয়ে গভীর অঞ্চলের নাম কি বলেন? সোয়াচ অফ নো গ্রাউন্ড। এটা একটা গিরিখাতের নাম। পৃথিবীর সবচেয়ে গভীর গিরিখাতের নাম কি? মারিয়ানা ট্রেঞ্চ। কোথায় অবস্থিত? প্রশান্ত মহাসাগরে অবস্থিত। কোন সাগরে অবস্থিত? জাপান সাগরে অবস্থিত। বঙ্গোপসাগরের সবচেয়ে গভীরতম গিরিখাতের নাম কি? সোয়াচ অফ নো গ্রাউন্ড। পৃথিবীর সবচেয়ে বড় সাবমেরিন ফ্যানের নাম কি? বিগেস্ট সাবমেরিন ফ্যান। বেঙ্গল ফ্যান। বেঙ্গল ফ্যান। বেঙ্গল ফ্যান। পৃথিবীর সবচেয়ে বড় সাবমেরিন ফ্যানের নাম কি? বেঙ্গল ফ্যান। কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে অবস্থিত। সাবমেরিন ফ্যান বলতে সমুদ্রের তলদেশে এরকম একটা উঁচু টিলার মতো অঞ্চল রয়েছে, এগুলাকে বলে ফ্যান। যেহেতু সমুদ্রের নিচে অবস্থিত, পানির নিচে, এর জন্য এগুলাকে বলে সাবমেরিন ফ্যান। পৃথিবীর সবচেয়ে বড় সাবমেরিন ফ্যান বেঙ্গল ফ্যান। কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে অবস্থিত। লিখেছেন? জি। পৃথিবীর সবচেয়ে বড় সাবমেরিন ফ্যানের নাম কি? বেঙ্গল ফ্যান। বঙ্গোপসাগরের তীরবর্তী দেশ কয়টি? হাউ মেনি কোস্টাল কান্ট্রিজ ডাজ দ্য বে অফ বেঙ্গল হ্যাভ? কয়টা তীরবর্তী দেশ বলেন দেখি? 3টা। স্যার 5টা মেবি, 5টা স্যার। শ্রীলঙ্কা, ইন্ডিয়া, বাংলাদেশ, একটা সংস্থা মায়ানমার। আছে, নাম হচ্ছে বিমস্টেক। নাম শুনেছেন? জি না স্যার, নাম স্যার, তো শুনছি। বিমসেক স্যার, ও এর নাম শুনছি স্যার। বিমস্টেকের এই যে বাংলাদেশ, ইন্ডিয়া, ইন্ডিয়া, মায়ানমার, শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা আর থাইল্যান্ড। থাইল্যান্ড। আর একটা হচ্ছে থাইল্যান্ড। এই 5টা হচ্ছে বে অফ বেঙ্গলের সীমান্তবর্তী দেশ। লিখেন 5টার নাম, লিখেন বিমস্টেকের প্রথম 5টা দেশ। তাহলে বঙ্গোপসাগরের সীমান্তবর্তী দেশ কয়টি? 5টি। বিমস্টেকের 5টি: বাংলাদেশ, ইন্ডিয়া, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। দেখেন, লিখে হইলে বলতে হবে। হয়েছে স্যার। হয়েছে স্যার। বঙ্গোপসাগরের মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত? এটা পরীক্ষায় প্রায় সময় আসে। অর্থনৈতিক সমুদ্র সীমা ইংলিশ হচ্ছে ইকোনমিক এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এক্সক্লুসিভ ইকোনমিক জোন, এদেরকে সংক্ষেপে বলে ইইজি। কত? 200 নটিক্যাল মাইল। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল? পরীক্ষা আসে। কত? উত্তর 200 নটিক্যাল মাইল। 200 নটিক্যাল মাইল। লিখে হইলে বললাম। জি স্যার। এই 200 নটিক্যাল মাইলটা কি বা সমুদ্র সীমা কত, এটা যদি আমি জাতিসংঘের ক্লাস নিয়ে থাকি, জাতিসংঘের ক্লাসে আমি এটা বিস্তারিত পড়াবো। একটু মিউট করেন, যে এটা কথা। জাতিসংঘের একটা সমুদ্র বিষয়ক আইন আছে, সমুদ্র বিষয়ক আইনটার নাম হচ্ছে আনক্লজ। এই আনক্লজ আইনটা পড়াবো যখন, তখন এগুলো পরে দিব বিস্তারিত। রাজনৈতিক সমুদ্র সীমা, অর্থনৈতিক সমুদ্র সীমা, মহিষপানি ইত্যাদি আছে, তখন পড়াবো। আপাতত একটু ক্লিয়ার লিখেছেন? জি। জি স্যার, লেখা হয়েছে। এরপরে কি আছে? বঙ্গোপসাগরের পর সমুদ্র বিজয়। সমুদ্র বিজয়। সমুদ্র বিজয় ইংলিশ হচ্ছে সি ভিক্টোরি। প্রথমে বাংলাদেশের সামুদ্রিক আয়তন কত? বাংলাদেশের সামুদ্রিক আয়তন, এটাকে ইংলিশে বলে ম্যারিটাইম সি এরিয়া। হোয়াট ইজ দ্য ম্যারিটাইম সি এরিয়া অফ বাংলাদেশ? বাংলাদেশ সামুদ্রিক আয়তন কত? 1,18,813 বর্গ কিলোমিটার। বাংলাদেশ সমুদ্র বিজয় করে 2টা দেশের সাথে। 2012 সালে মিয়ানমারের বিরুদ্ধে। তাহলে মিয়ানমারের বিরুদ্ধে কত সালে? 2012 সালে। 2012 সাল। কোন আদালত বাংলাদেশের পক্ষে না রায় দেয়? এটা পরীক্ষা আসে। ইটলস। আর 2014 সালে বাংলাদেশ সমুদ্র বিজয় করে কার বিরুদ্ধে? ভারতের ইন্ডিয়ার বিরুদ্ধে।
কোন আদালত রায় দেয়? আদালতটার নাম হচ্ছে পিসিএ, পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন। এই আদালত দুইটা আমি জাতিসংঘের ক্লাসে লিখে দিব। জাতিসংঘের ক্লাসটা যদি আমি নিয়ে থাকি মানে লেকচার 4, তখন আমি লিখে দিব ইক্লস আর পিসিএ। আপাতত একটু লিখেন। জি স্যার লিখছি। একটু লেখা হয়েছে। জি স্যার লেখা হয়েছে। এরপরে কি আছে বলেন। বাংলাদেশের কৌণিক শীর্ষস্থান। কৌণিক শীর্ষস্থান ইংলিশে বলে ফার্দেস্ট পয়েন্টস অফ বাংলাদেশ। পয়েন্ট বাংলাদেশ। ফার্দেস্ট পয়েন্টস সর্ব উত্তরের স্থান কোনটি, সর্ব দক্ষিণের কোনটি, সর্ব পূর্বের স্থান কোনটি, সর্ব পশ্চিমের কোনটি। ইংলিশে লিখতে পারেন বা বাংলায় লিখতে পারেন। ফার্দেস্ট নর্থ মানে সর্ব উত্তর, ফার্দেস্ট নর্থ। এরপর হচ্ছে ফার্দেস্ট সাউথ, ফার্দেস্ট ওয়েস্ট। বাংলাদেশের সর্ব উত্তরের স্থানের নাম কি বলেন দেখে? বাংলা বান্ধা। যদি আসে বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা কোনটি, সেক্ষেত্রে হচ্ছে তেঁতুলিয়া। সর্ব উত্তরের জেলা কোনটি? পঞ্চগড়। পঞ্চগড়। একসাথে লিখেন তাহলে পরে মনে থাকবে। সর্ব স্থান কোনটি বলেন? বাংলা বান্ধা। আচ্ছা, সর্বদক্ষিণের স্থানের নাম কি বলেন দেখি? ছেড়াদ্বীপ। অনেকবার পরীক্ষা আসছে। গুড। ছেড়াদ্বীপ। সেন্ট মার্টিন। ছেড়াদ্বীপ। ছেড়াদ্বীপ কোন উপজেলায়? টেকনাফ উপজেলায়। টেকনাফ। টেকনাফ। সেন্ট মার্টিন কোন উপজেলা না, সেন্ট ইউনিয়ন। টেকনাফ উপজেলা। টেকনাফ উপজেলা কোন জেলায়? কক্সবাজার বাজার। জেলা। স্যার এই ক্ষেত্রে যদি সেন্ট মার্টিন দেওয়া হয় তাহলে কি অ্যান্সার ভুল হবে? কি সেন্ট মার্টিন দেওয়া হলে? স্যার সর্ব দক্ষিণের স্থান কোনটা? ছেড়াদ্বীপ। ছেড়াদ্বীপ না থাকলে সেন্ট মার্টিন। ঠিক আছে স্যার। সর্বপূর্বে, বাংলাদেশের সর্বপূর্বের স্থানের নাম কি? আখাইন ঠং। আখাইন ঠং। গুড। ঠং। আখাইন টং কোথায় অবস্থিত? বান্দরবান। থানচি উপজেলা। থানচি। বাংলাদেশ থানচি। থানচি বান্দরবান উপজেলা জেলা। কোথায় অবস্থিত? বান্দরবনে। বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা কোনটি? সরি, সর্বপশ্চিমের স্থান কোনটি? মনাকষা। মনাকশা। মনাকশা। মনাকশা কোন উপজেলায় অবস্থিত? শিবগঞ্জ। শিবগঞ্জ। শিবগঞ্জ কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ। লিখেন। জি স্যার লিখছি। তাহলে যদি আসে বাংলাদেশের সর্বপূর্বের উপজেলা কোনটি, উত্তর কি হবে? থানচি। থানচি। যদি পরীক্ষা আসে বাংলাদেশের সর্বপশ্চিমের উপজেলা কোনটি, উত্তর কি হবে? শিবগঞ্জ। শিবগঞ্জ। বাংলাদেশের সবচেয়ে পূর্বের জেলা কোনটি, উত্তর কি হবে? বান্দরবন। বান্দরবন। বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা কোনটি? তেঁতুলিয়া। তেঁতুলিয়া। বুঝতে পেরেছেন স্ট্রাকচারটা? জি ক্লিয়ার স্যার কিনা বুঝতে বলেন। পারছি। জি একসাথে স্যার। পড়বেন তাহলে মনে থাকবে। এরপরে কি আছে? আয়তনে বাংলাদেশের বৃহত্তম বিভাগ ও থানা। দেখেন, শিরোনাম দেন। স্যার দিছি। এটা কলাম করে পড়বেন, এখানে পরীক্ষায় অনেকবার প্রশ্ন আসছে এখান থেকে। আয়তনে। আয়তন ইংলিশ বাই এরিয়া। বিভাগ
ডিভিশন, জেলা, ডিস্ট্রিক্ট, থানা। বৃহত্তম, ক্ষুদ্রতম। এভাবে করলে মনে থাকবে ভালো। আয়তনে বাংলাদেশের বৃহত্তম বিভাগের নাম কি? অনেকবার আসছে পরীক্ষায়। চট্টগ্রাম। 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 আয়তনে বৃহত্তম জেলা কোনটি? এটাও পরীক্ষা অনেকবার আসছে। রাঙ্গামাটি। রাঙ্গামাটি। রাঙামাটি। আয়তনে বৃহত্তম থানা কোনটি? শ্যামনগর। আয়তনে ক্ষুদ্রতম বিভাগ কোনটি? ময়মনসিংহ। 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 বৃহত্তম জেলা কোনটি? ক্ষুদ্রতম জেলা স্যার সরি, ক্ষুদ্রতম জেলা কোনটি? ক্ষুদ্রতম জেলা। নারায়ণগঞ্জ। 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 ক্ষুদ্রতম থানা নারায়ণগঞ্জ বন্দর। আলাদা না পড়লে এভাবে পড়লে দেখবেন মনে থাকে, ছবির মতো ভেসে উঠবে। একসাথে পড়বেন তাহলে মনে থাকবে ভালো। স্যার থানা এটা কোতোয়ালি থানা হবে না ক্ষুদ্রতম? না, কোতোয়ালি থানা মানে কি? কোতোয়ালি থানা পুলিশের থানাকে বলে কোতোয়ালি থানা। স্যার ওই হাইওয়ে থানাগুলোকে কোতোয়ালি থানা বলে না? হ্যাঁ, ওইগুলো তার ক্ষুদ্রতম থানা হচ্ছে নারায়ণগঞ্জ বন্দর। ও, আচ্ছা ঠিক আছে স্যার। একটু বুঝেছেন? জি। লেখা শেষ? জি স্যার। এরপরে কি আছে? জনসংখ্যা কিভাবে চার্ট করেন? জনসংখ্যা বাংলাদেশের বৃহত্তম বিভাগ। একইভাবে চার্ট করেন। দেখেন জনসংখ্যা বাই পপুলেশন, বিভাগ, জেলা, থানা, বৃহত্তম, ক্ষুদ্রতম। জনসংখ্যায় বাংলাদেশের বৃহত্তম বিভাগ কোনটি? ঢাকা। 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 বৃহত্তম জেলা কোনটি? ঢাকা। ঢাকা। বৃহত্তম থানা কোনটি? গাজীপুর সদর। গাজীপুর। গাজীপুর সদর। ক্ষুদ্রতম বিভাগ কোনটি? স্যার বরিশাল। বরিশাল। বৃহত্তম জেলা, ক্ষুদ্রতম জেলা কোনটি জনসংখ্যায়? বান্দরবান। বান্দরবান। বৃহত্তম ক্ষুদ্রতম থানা কোনটি? থানচি। লেখা হলে বললেন। লেখছি স্যার। এরপরে কি আছে? বাংলাদেশের নদ নদী। বাংলাদেশের নদ নদী খুবই গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে আমরা কি এভাবে যেভাবে ক্লাসটা নিচ্ছি, এভাবে ক্লাসটা আপনাদের এফেক্টিভ মনে হচ্ছে না? বলেন দেখে। জি স্যার, একটা পর্যায়ক্রমে জি যাচ্ছে স্যার। বিষয়টা। এভাবে পড়লে বাংলাদেশ বিষয়গুলি তো অনেক ছড়ানো, বুঝতে পেরেছেন? নাহলে কিন্তু এটা সাজায় না পড়লে কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায়। আর ক্লাসের সময় আমাদেরও একটা সীমাবদ্ধতা আছে। তো 2 ঘন্টা এখন মনে করেন বাংলাদেশের নদ নদীর উপর তো 3-4 ঘন্টা একটা ক্লাসই দেওয়া যায়, পুরো বাংলাদেশের নদ নদী। ধরেন বিসিএস এরকম ক্লাস আছে আলাদা বাংলাদেশের নদ নদী। তো এখন আমাদের বাংলাদেশের নদ নদীর গুরুত্বপূর্ণ কিছু জিনিস পড়তে হবে, ব্যাংক পরীক্ষা আসে। যেমন শাখা নদী, উপনদী, এগুলো ব্যাংক পরীক্ষা আসে না, পড়ার দরকার নেই। যে বাংলাদেশের এক মানে ধরেন মহানন্দা কোন নদীর উপনদী বা কোন নদীর শাখা নদী কি, হাবি যাবি, এগুলো পড়ার দরকার নেই। যেগুলো পরীক্ষা আসে, পরীক্ষার মধ্যে কি আসে, নদীর কিছু বৈশিষ্ট্যগত জায়গা থেকে প্রশ্ন আসে এবং হচ্ছে নদীগুলোর মিলনস্থল কোনটি, কিছু কিছু সময় আসে নদীর উৎপত্তি স্থল কোনটি, কিছু কিছু নদীর ক্ষেত্রে আসে কোন নদী কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বুঝতে পেরেছেন কি জাতীয় প্রশ্ন আসে? তাহলে জি একটু স্যার, লিখেন, বুঝতে পারছি। রিভার্স অফ বাংলাদেশ বা বাংলাদেশের নদ নদী। রিভার্স অফ বাংলাদেশ। প্রথম হচ্ছে বাংলাদেশের নদীর সংখ্যা কয়টি? 700। 230টি। বাংলাদেশের নদীর সংখ্যা, এটা এক একজন এক এক উত্তর দেবে। 8টি। এর জন্য এটা পরীক্ষা আসে না কোনো সময়। বাংলাদেশের নদীর সংখ্যা কয়টি আপনারা লিখে রাখতে পারেন। বাংলাদেশের নদীর সংখ্যা 230 থেকে পর্যন্ত বিস্তৃত। কেউ বলে 230টা, আবার কেউ 1200টা পর্যন্ত বলে। এক এক সংস্থা এক এক ডেটা দেয়, এটার জন্য এটা পরীক্ষা আসে না। বাংলাদেশের নদীর সংখ্যা সর্বনিম্ন 230 থেকে সর্বোচ্চ 1200 পর্যন্ত বিস্তৃত। এর মধ্যে কোনো সংখ্যা দেখলে অবাক হওয়ার কিছু নেই। 700 হতে পারে, 800 হতে পারে, 1200 হতে পারে।
তবে যেটা নিয়ে কোনো ডাউট নাই, এটা হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর সংখ্যা কয়টি? আন্তর্জাতিক নদী বলে ট্রান্স বাউন্ডারি রিভার। বাংলাদেশের নদী কয়টি কেউ বলতে পারবেন? 57। 57টি। এর মধ্যে আন্তর্জাতিক নদী ইন্ডিয়ার সাথে আছে কয়টি? 54টি। 54টি। মিয়ানমারের সাথে আছে কয়টি? 3টা। 3টি স্যার, নাভ, সাঙ্গু, মাতামুহুরি। কোন 3টা? নাফ, সাঙ্গু, সাঙ্গু, মাতামুহুরি। মাতামুহুরি। আচ্ছা স্যার, বলেন। জনসংখ্যার দিক দিয়ে ক্ষুদ্রতম থানা দেওয়া হয়েছে শায়েস্তাগঞ্জ সিটে, এটা কি ঠিক, নারায়ণগঞ্জ ঠিক করে দিব? হ্যাঁ হ্যাঁ, এটা আমি যেটা লিখেছি এটা লিখেন। জি স্যার, লেখছি এটা। তাহলে মায়ানমারের সাথে নদী নাই কোনটা? যদি থাকে নাফ, সাঙ্গু, মাথামুহুরি, হারিয়াভাঙ্গা, উত্তর কি হবে? হারিয়া হারিয়া ভঙ্গ। তাহলে এগুলো আমাদের মুখস্থ থাকা লাগবে। পরীক্ষা আসে বাংলাদেশ মিয়ানমার বিভক্তিকারী নদীর নাম কি? বাংলাদেশ মিয়ানমার বিভক্তিকারী নদীর নাম কি নাফ। বলেন দেখি। নাফ নাফ নদী। নদী। বাংলাদেশ ভারত বিভক্তিকারী নদীর নাম কি? হারিয়াভাঙ্গা। তো বিভক্তিকারী নদী দুটার নাম আমাদের জানা লাগবে। বুঝতে পেরেছেন? লিখেছেন? জি স্যার। বাংলাদেশের আন্তর্জাতিক নদীগুলোর জন্য একটা কমিশন গঠন করা হয়েছে। কমিশনটার নাম হচ্ছে জয়েন্ট রিভার কমিশন। পরীক্ষা প্রায় সময় আসে। বাংলাদেশ ভারত জয়েন্ট রিভার কমিশন গঠিত হয় কবে? পরীক্ষা অনেকবার আসছে। জয়েন্ট রিভার কমিশন কবে গঠিত হয় বলেন দেখি। যৌথ নদী কমিশন 1972 সালে। জি স্যার কমিশনের কাজ কি স্যার? এই যে নদীর ভাগ বাটোয়ারা, কে কতটুক পানি পাবে, নদীর ভাগ বাটোয়ারা ঠিক মতো হচ্ছে কিনা, বিভিন্ন ব্যাপারে, এই ব্যাপারে আর কি একটা কমিশন। এটা তো স্যার মানা হয় না স্যার। না, এটা তো আরেক বিষয়। তো কমিশন আছে আর কি। কমিশনটা কিছু ক্ষেত্রে ভালো কাজ করে। যেমন গঙ্গার পানি বন্টন চুক্তি যেটা হয়েছিল 1996 সালে, পানিটা ঠিক মতো বন্টন হচ্ছে কিনা এই জয়েন্ট রিভার কমিশন এগুলো তদারকি করে আর কি। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, স্যার বৃহত্তম নদী কোনটা হবে স্যার বাংলাদেশের আমি মধ্যে? আসতেছি। ঠিক আছে। বাংলাদেশে নদ নদীর দৈর্ঘ্য কত? নদী মাতৃক দৈর্ঘ্য কত? পরীক্ষা আসে। লেন্থ কত? নদীর মাতৃক দৈর্ঘ্য লেন্থ 22,155 কিলোমিটার। আর এই নদ নদীর যে আয়তনটা হয়, আয়তনটা কত? আয়তনটাকে ইংলিশে বলে রিভারাইন এরিয়া। 9,405 কিলোমিটার বর্গ কিলোমিটার আর কি। এটা অনেক জায়গায় দেখবেন 10,090 থাকতে পারে। এগুলা একটু আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, অনেক নদ নদী মারা গিয়েছে, অনেক নদ নদী শুকিয়ে গিয়েছে, নদী নাই ইত্যাদি কারণে কম বেশি হয় আর কি। স্যার, লেন্থ কি এটা বাংলাদেশে যতগুলো নদী আছে সব নদীগুলো মিলে? হ্যাঁ হ্যাঁ, নদ নদীর দৈর্ঘ্য 22,155 কিলোমিটার। রিভারাইন এরিয়া মানে প্রস্থ, মানে পুরো আয়তন। হ্যাঁ, হ্যাঁ আয়তন। জি লেখছি স্যার। আন্তর্জাতিক নদীর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ নদী আছে যেগুলা
ধরেন কিছু নদী আছে যেটা ভারত থেকে প্রথম বাংলাদেশে প্রবেশ করে, বাংলাদেশ থেকে আবার গিয়ে ভারতে প্রবেশ করে। তাহলে বাংলাদেশে, ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে, ভারত হচ্ছে উজানের দেশ, বাংলাদেশ হচ্ছে ভাটির দেশ। তাহলে ম্যাক্সিমাম নদী হচ্ছে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। এরকম কিছু নদী আছে যেগুলো ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে পুনরায় ভারতে প্রবেশ করে। এমন নদী আছে কয়টি? ইন্ডিয়া থেকে প্রথম বাংলাদেশে আসে, বাংলাদেশ থেকে আবার ইন্ডিয়া যায়, এমন নদী আছে 4টি। কয়টি? কিভাবে মনে রাখবো? এভাবে এই লাইনটা মনে রাখবেন, আমটা পূর্ণ, আমটা পূর্ণ, আতে আত্রাই, লেখেন আতে আত্রাই। মহানন্দা। মতে মহানন্দা। স্যার আর একটু স্যার আত্মা কি স্যার? পরীক্ষায় আত্রাই 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 নদী। স্যার পরীক্ষায় 2টি আসলে আর যদি 4টি আসে কোনটা আনসার করব? 4টা লিখে তো দিতেছি, কোন 4টা? আত্রাই, মহানন্দা, ট্যাঙ্গন, আর একটা পূর্ণভবা। দেখেন আত্রাই, মহানন্দা, ট্যাঙ্গন এবং পূর্ণভবা। পূর্ণ কি স্যার? পূর্ণ পূর্ণভবা, পূর্ণভবা। লিখে হইলে বললেন। লিখছি স্যার। ম্যাক্সিমাম নদী ভারত থেকে বাংলাদেশে আসে। একটা নদী এমন আছে যেটা বাংলাদেশ থেকে ভারতে যায়, পরীক্ষা প্রায় সময় আসে। বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী নদীর নাম কি? কুলিক। 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 আরেকটি নদী আছে বাংলাদেশে উৎপত্তি এবং বাংলাদেশেই শেষ। বাংলাদেশে উৎপত্তি এবং বাংলাদেশেই শেষ, এমন নদীর হালদা। নাম কি? হালদা। হালদা। তাহলে হালদা নদী উৎপত্তি স্থল কোনটি জেলায়? খাগড়াছড়ি। হালদা নদীর উৎপত্তি স্থল কোনটি? খাগড়াছড়ি। খাগড়াছড়ি। বলা হয় বাংলাদেশের এশিয়ার বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি? অনেকবার আসছে পরীক্ষায়, উত্তর কি হবে? হালদা। হালদা। হালদা নদী। এশিয়ার বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি বলেন? হালদা। হালদা। তাহলে বিগেস্ট ন্যাচারাল ফিশ ব্রিডিং, ফিশ ব্রিডিং রিভার। ফিশ ব্রিডিং মানে মৎস্য প্রজনন, রিভার। এশিয়াস ন্যাচারাল ফিশ ব্রিডিং রিভারের নাম হচ্ছে হালদা। কার্প জাতীয় মাছ পাওয়া যায় এখানে। লিখ হইলে বললাম। জি স্যার। জি স্যার লিখছি। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? পদ্মা। 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 বাংলাদেশের বৃহত্তম বা গভীরতম নদী কোনটি? মেঘনা। 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 বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি? কর্ণফুলী। পদ্মা। কর্ণফুলী। 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 হাইয়েস্ট কারেন্ট। হুম। which river has the highest current বলতে গেলে স্রোত বোঝাচ্ছে। লেখা হইলে বললেন। জি স্যার লিখছি। কোন নদীর উপর বাঁধ দিয়ে বাংলাদেশের জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করা হয়েছে? কর্ণফুলীর উপর। কর্ণফুলী নদীর উপর বাঁধ দিয়ে জলবিদ্যুৎ প্রকল্পের নাম হচ্ছে কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প। কাপ্তাই বিদ্যুৎ, ইংলিশ হচ্ছে হাইড্রো পাওয়ার হাইড্রো পাওয়ার প্ল্যান্ট। প্ল্যান্ট। বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ প্রকল্প কোথায় স্যার বলেন? কাপ্তাই। কাপ্তাই রাঙ্গামাটি। রাঙ্গামাটিতে। রাঙ্গামাটি।
বিভিন্ন তথ্য একসাথে পড়াই দিচ্ছি, বুঝতে পেরেছেন? জি স্যার। ক্লিয়ার কিনা এ পর্যন্ত? জি। বাংলাদেশের প্রধান কিছু নদীর উৎপত্তি স্থল, মিলনস্থল, এই জাতীয় তথ্য মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসে। কয়েকটা প্রধান নদী, যেমন একটা নদীর নাম হচ্ছে পদ্মা। পদ্মার উৎপত্তি স্থল হচ্ছে অরিজিন। পরীক্ষা আসে, ওয়্যার ডাজ দ্য পদ্মা অরিজিনেট ইন? উৎপত্তি স্থলের নাম কি? পদ্মার উৎপত্তি স্থল গঙ্গোত্রী হিমবাহ। গঙ্গোত্রী। পদ্মা ভারতে কি নামে পরিচিত? গঙ্গা রিভার। গঙ্গা, গ্যাঞ্জেস রিভার। পদ্মা নদী বাংলাদেশে কোন জেলা দিয়ে প্রবেশ করে? রাজশাহী। রাজশাহী। চাঁপাইনবাবগঞ্জ, না থাকলে চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ, না থাকলে রাজশাহী। পদ্মা এবং যমুনা কোথায় মিলিত হয়? গোয়ালন্দ, রাজবাড়ী। বলেন। গোয়ালন্দ, রাজবাড়ী। গোয়ালন্দ। গোয়ালন্দ কোথায়? রাজবাড়ী। দেখেন বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদ অরিজিন কোথায়? তিব্বতের মানস। মানস সরোবর। মানস সরোবর। হ্রদ। মানস সরোবর। মানস সরোবর। ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে প্রবেশ করে কোন জেলা দিয়ে? কুড়িগ্রাম। কুড়িগ্রাম। আর ব্রহ্মপুত্র নদী বিভক্ত হয়ে যায় কোন জায়গায়? এটা খুবই গুরুত্বপূর্ণ। জামালপুর, দেওয়ানগঞ্জ। দেওয়ানগঞ্জ কোন জেলায়? জামালপুর। জামালপুর জেলা। দুই ভাগে বিভক্ত হয়ে যায়। ব্রহ্মপুত্র নদীর দুই ভাগে বিভক্ত হয় কোন জেলায়? বলেন। এই দুই ভাগে যে ভাগ হয়, এর মূল স্রোত বা মেইন স্ট্রিমের নাম হয় কি? যমুনা। 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 তাহলে যমুনা নদী মূলত ব্রহ্মপুত্র নদী ছিল। ব্রহ্মপুত্র নদী 1707 সালে একটা ভূমিকম্পের ফলে ভাগ হয়ে যায়। মূল যে স্রোতটা প্রবাহিত হয় পরবর্তীতে এটার নামই হয় যমুনা। লেখা শেষ কিনা বলেন? জি। স্যার তাহলে যমুনার উৎপত্তি স্থল চাইলে কি দিব? যমুনার উৎপত্তি স্থল আসে না। আর যদি আসে তাহলে এই যে মানস সরোবর থাকলে মানস সরোবর দিবেন, দেওয়ানগঞ্জ থাকলে দেওয়ানগঞ্জ দিবেন। এটা অপশন দেখে টিচার কি চাইতেছে। বুঝতে পেরেছেন? জি। স্যার স্যার বলেন। স্যার এই যে পদ্মা যমুনার পদ্মা মেঘনা যে মিলনস্থল আছে, মিলিত স্থল স্যার, এটা চাঁদপুর বুঝি একমাত্র নাই কি? স্যার পদ্মা যমুনার পদ্মা মেঘনা স্যার, এদের মিলনস্থল স্যার। গোয়ালন্দার একটা চাঁদপুর, এটা মনে রাখার স্যার কোনো টেকনিক আছে কিনা যদি বলতেন। এটা গুলাই কেন যায় স্যার। চাঁদপুর? পদ্মা মেঘনা যমুনা স্থল চাঁদপুর কে বললো আপনাকে? পদ্মা যমুনা গোয়ালন্দ আর পদ্মা মেঘনা চাঁদপুর না স্যার? পদ্মা মেঘনা চাঁদপুর, হ্যাঁ। হ্যাঁ, এইটা স্যার মানে গুলাই যায়, কোনটা কোনটা মনে রাখবো মনে থাকে না স্যার। তো যদি মনে রাখার যদি একটা টেকনিক থাকে স্যার। আগে আপনি পুরোটা দেখে এরপরে আপনার মনে থাকবে। দেখে চিত্রটা দেখলে মনে থাকবে, চিত্র একে বুঝাই দিব না। কি কি লেখালাম বলেন দেখি।
স্যার পদ্মা দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র দেওয়ানগঞ্জে কি হয়েছে? দেওয়ানগঞ্জ জামালপুরে ব্রহ্মপুত্র নদী বিভক্ত হয়ে গেছে। বিভক্ত হয়ে যাওয়ার পর ব্রহ্মপুত্র নদীর যে মূল স্রোতটা, এটার নামই ছিল যমুনা। চিত্র আঁকলে ক্লিয়ার হয়ে যাবে। একটু বুঝতে পারছেন কিনা? জি স্যার, বুঝছি। কি লিখেছিলাম বলেন দেখি। কি লেখানোর কথা ছিল এখন? মেঘনা। দেখেন, মেঘনার উৎপত্তি স্থল। মেঘনার আসাম উৎপত্তি স্থল কোথায়? আসামের লোসাই পাহাড়। আসামের লুসাই পাহাড়। আসামের লুসাই পাহাড়। দুইটা নদীর মিলনের ফলে মূলত মেঘনা নদীর উৎপত্তি হয়। একটা হচ্ছে কালনী নদী, আর একটা হচ্ছে ব্রহ্মপুত্র। কালনী নদী আর ব্রহ্মপুত্র নদীর মিলনের ফলে যে নদীর উৎপত্তি হয়, এটার নাম হচ্ছে মেঘনা। স্যার ওটা আর কি বাংলা কালনি নাকি? কালনী, KLNI। আর মেঘনা আর পদ্মার মিলনস্থল কোনটি? চাঁদপুর। একটু লিখেন। হইলে একটু বললেন জি স্যার, লিখছি। যে যতটুকু নদীর উৎপত্তি স্থলগুলা থেকে যে পদ্মা ব্রহ্মপুত্র যমুনার মেঘনা, এটা একবার একটু দেখেন, একটু রিভিউ করেন, একবার চোখটা একটু বুলান, তাহলে চিত্রটা আঁকলে বুঝতে পারবেন। দেখা হইলে একটু বললেন। লিখছি স্যার। একটু ঘুমায় যাইতেছেন, কি দেখছেন? একবার একটু চিত্রটা দেখলে আশা করি মনে থাকবে। ধরেন প্রথম নদী কি? পদ্মা। উৎপত্তি হয় কোত্থেকে বলেন? গঙ্গোত্রী হিমবাহ থেকে, ভারতের গঙ্গা নামে প্রবাহিত হয়ে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ দিয়ে প্রবেশ করে। বাংলাদেশের দীর্ঘতম নদী। এই নদীটার নাম কি যেটা আঁকলাম? পদ্মা। পদ্মা। এরপরে আসলো হচ্ছে ব্রহ্মপুত্র। তিব্বতের থেকে উৎপত্তি হয়, তিব্বতের চায়নাতে এটা দিহিং নামে প্রবাহিত হয়। সরি, চায়নাতে এটা সাংপো নামে প্রবাহিত হয়, আসামে এটা দিহিং নামে প্রবাহিত হয়। এরপরে বাংলাদেশে প্রবেশ করে কুড়িগ্রাম দিয়ে। এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী, বাংলাদেশে কুড়িগ্রাম দিয়ে প্রবেশ করে। এই জামালপুরের দেওয়ানগঞ্জে এসে এই নদীটা দুই ভাগে ভাগ হয়ে যায়। কয় ভাগে ভাগ হয় বলেন? দুই ভাগে। মূল স্রোতটার নাম হয়েছে মেঘনা। তাহলে এই যে হলুদ যে ছবি রাখলাম, এটার নাম কি? মেঘনা। সরি, যমুনা। যমুনা। মূল স্রোতটার নাম কি হয়? যমুনা। তার মানে ব্রহ্মপুত্র নদীর মূল স্রোতটা যমুনা নামে আসে। আর আরেকটা যে স্রোত আছে, এই স্রোতটা পুরাতন ব্রহ্মপুত্র নামে ময়মনসিংহে চলে যায়। একটু পর্যন্ত ক্লিয়ার সবাই? জি স্যার। আরেকটা, এবার হচ্ছে ভারতের আসামের লুসাই পাহাড় থেকে উৎপত্তি হয় মেঘনা। এই মেঘনা উৎপত্তি লুসাই পাহাড় থেকে হইলো সিলেটের মধ্যে দিয়ে সুরমা এবং কুশিয়ারা নামে প্রবেশ করে। সুরমা এবং কুশিয়ারা একত্রে মিলিত হয়ে নাম ধারণ করে কালনী, যেটাকে লিখলাম। এই কালনী পরবর্তীতে সামনে এসে অগ্রসর হয় এবং পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়। এই কালনী পুরাতন ব্রহ্মপুত্র নদী মিলিত হয়ে নাম ধারণ করে হচ্ছে কি? মেঘনা। মেঘনা। এরপরে মেঘনা নামে এরা সামনের দিকে অগ্রসর হয়। এটা হচ্ছে মেঘনা সামনের দিকে অগ্রসর হয়, আর পদ্মা যমুনাকে নিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে মিলিত হয় কোথায়? চাঁদপুরে। এই জন্য চাঁদপুরকে বলা হয় তিন নদীর মোহন। এরপরে এই তিন নদীর মোহনায় মিলিত হয়ে এই নদীগুলা মেঘনা নামেই বঙ্গোপসাগরে পতিত হয়। দেখেন বুঝতে পেরেছেন কিনা? স্যার স্যার কালনিটা আরেকবার বলবেন? আবার বলছি,
পুরাটা আরেকবার বলছি, একটু সবাই মনোযোগ। গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নামে ভারতে প্রবেশ, ভারত দিয়ে এসে পদ্মা নামে চাঁপাইনবাবগঞ্জ দিয়ে বাংলায় প্রবেশ করে, বাংলাদেশে প্রবেশ করা হচ্ছে পদ্মা নদী। এটা হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম নদী। আরেকটা নদী হচ্ছে যেটা চীন থেকে আসে, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। চীন থেকে সাংপো নামে প্রবাহিত হয় আসামের ভিতর দিয়ে, দিহিং নামে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে কুড়িগ্রাম দিয়ে। ভূমিকম্পের ফলে এটা ভাগ হয়ে যায় জামালপুরের দেওয়ানগঞ্জে। জামালপুরের ভাগ হয়ে দুইটা স্রোতে পরিণত হয়। মূল স্রোতটা যমুনা নাম ধারণ করে, যেটা পরবর্তীতে গোয়ালন্দ ঘাটে এসে মিলিত হয় পদ্মার সাথে। পদ্মার সাথে। আর পুরাতন যে আরেকটা স্রোত আছে, যেটা আরেকটু অপেক্ষাকৃত সরু স্রোত, এটা হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র নামে ময়মনসিংহ বিভাগে চলে যায়। আর মেঘনা নদীর উৎপত্তি স্থল যদিও বলা হয় লুসাই পাহাড়ে উৎপত্তি হয়, লুসাই, আসামের লুসাই পাহাড় থেকে, তবে সিলেটে প্রবেশ করে এরা সুরমা এবং কুশিয়ারা নামে। সুরমা এবং কুশিয়ারা একত্রে মিলিত হয় কোথায়, কি নামে? কালনী নদী নামে। এই কালনী নদীটা আর সামনের দিকে অগ্রসর হয়ে পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়ে নাম ধারণ করে এই মেঘনা নামে। এরপরে এটা সামনের দিকে অগ্রসর হতে থাকে এবং পদ্মার সাথে মিলিত হয় কোথায়, চাঁদপুরে। এরপরে এই মেঘনা নামে এটা পুরাতন এটা বঙ্গোপসাগরে পতিত হয়। এই জন্য মেঘনাকে বলা হয় গভীরতম এবং প্রশস্ততম নদী। দেখেন ক্লিয়ার কিনা? স্যার কর্ণফুলী নদী স্যার, আমরা তো শুনছিলাম স্যার কর্ণফুলী স্যার এই লোসাই পাহাড় থেকে খরস্রোতা খরস্রোতা ছিল ওইটা। না, এটা উৎপত্তি থেকে স্যার। কর্ণফুলীও লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়। আসলে লুসাই হচ্ছে একটা পর্বতমালা, এটাকে বলে লুসাই রেঞ্জেস। তো লুসাই মনে করেন এরকম পর্বতমালা, লুসাই স্যার এটা কি পর্বতমালা। ত্রিপুরার অংশ থেকে হয়? হ্যাঁ হ্যাঁ, ত্রিপুরার অংশ থেকে উৎপন্ন হয়, ত্রিপুরা মিজোরাম এই দিক থেকে, কিন্তু লুসাই পর্বতমালা থেকে উৎপন্ন হয় এগুলা। এটা হচ্ছে তাহলে মেঘনা উৎপন্ন হয় বরাক নদী থেকে। বলেন। তাহলে স্যার কর্ণফুলী কোত্থেকে হবে স্যার? এই যে লুসাই, লুসাই রেঞ্জ থেকে, মিজোরাম বা ত্রিপুরা মিজোরামের লুসাই রেঞ্জ থেকে উৎপন্ন হয়। দেখেন বুঝতে পেরেছেন কিনা মোটামুটি? জি স্যার। জি স্যার। ক্লিয়ার এ পর্যন্ত? জি স্যার। এরপরে কি আছে? স্যার নদী নদী নিয়ে আমার সম্পর্কিত একটা তথ্য। আচ্ছা, নদ নদী থেকে একটা তথ্য নিয়ে রাখি। এই গঙ্গা নদীর উপর যে বাঁধ আছে, গঙ্গা নদীর উপর যে বাঁধ স্থাপন করা হয়েছে, এই বাঁধের নাম হচ্ছে ফারাক্কা বাঁধ। ফারাক্কা ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত? কোথায় অবস্থিত বলেন? গঙ্গা। ইন্ডিয়াতে। গঙ্গা। ভারতে। কিছুদিন আগে বাংলাদেশে একটা ব্যাপক বন্যা হলো। এই বন্যাটা কোন নদীর কারণে হয়েছিল? গোমতী নদী, কুমিল্লার তীরে অবস্থিত। গোমতী নদীর তীরে অবস্থিত কুমিল্লা। এই গোমতী নদীর উপর যে বাঁধের কারণে বলা হয় বন্যা হয়েছিল, এই বাঁধটার নাম কি? ডুম্বুর বাঁধ। তাহলে ডুম্বুর বাঁধ কোন নদীর তীরে অবস্থিত বলেন, কোন নদীর উপর? গোমতী নদীর। গোমতী। আরেকটা গুরুত্বপূর্ণ নদীর নাম হচ্ছে তিস্তা নদী। তিস্তা নদী বাংলাদেশে কোন জেলা দিয়ে প্রবেশ করে? নীলফামারী। কোন জেলা দিয়ে বলেন? নীলফামারী। নীলফামারী। তিস্তা নদীর তো আমরা সমস্যা সবাই জানি। তিস্তা নদীর সময় বর্ষাকালে প্লাবিত হয়ে যায় পুরো উত্তরবঙ্গ, আবার শীতকালে বা শুষ্ক মৌসুমে আমরা পানি পাই না, যে কারণে ফসল ফলাতে পারে না। এই তিস্তা নদীর উপর যে বাঁধ নিয়ন্ত্রণ করে এটা করা হয়, বাঁধটার নাম কি? তিস্তা নদীর উপর বাঁধের নাম কি? তিস্তা ব্যারেজ। না, গজল ডোবা বাঁধ। আহ, গজল ডোবা বাঁধ। লিখেন, লিখে হইলে বললেন। স্যার নদী নিয়ে আমার একটা প্রশ্ন ছিল স্যার। কোনটা নিয়ে? স্যার নদী টপিক নিয়ে। আর কি প্রশ্ন? নদী যতটুক করেছে এটা তো আরো বেশি। আর তো নদী নিয়ে প্রশ্ন আরো কত না। স্যার আমি একটা প্রশ্ন দিয়েছি মেসেজে, এরকম প্রশ্ন আছে আর একটা আসলো বাংলাদেশ ব্যাংকের এডিতে, মানে এস্টুয়ারি নিয়ে। এইগুলা স্যার কোথা থেকে পড়লে পাওয়া যাবে স্যার? বই পাই নাই। কি প্রশ্নটা কি বলেন দেখে? স্যার আমি মেসেজ করে দিয়েছি স্যার চ্যাট বক্সে। চ্যাট বক্সে দেখতে পারতেছেন? আচ্ছা, চ্যাট বক্সে একটু দেখি কি প্রশ্ন পাঠাইছেন।
When is the process where the river abandons its old river channel and forms a new one? এটার উত্তর তো অ্যাভালশন হওয়ার কথা, AVULSION। এটা কোথাকার প্রশ্ন? উত্তর তো এ হওয়ার কথা, অ্যাভালশন। এই জিনিসটাকে অ্যাভালশন বলা হয়। উত্তর কি অ্যাভালশন নাকি? উত্তর অ্যাভালশন দাও নাকি? স্যার উত্তর সি দেওয়া ছিল স্যার। অবশ্যই সি হবে না, উত্তর হবে অ্যাভালশন। ও স্যার, স্যার ইয়া দেওয়া ছিল স্যার। স্যার এগুলো তো এই তো হবে এগুলো উত্তর। এটা কোনো সময় হবে না। অ্যাট্রিশন, অ্যাভারেশন এগুলো তো বানানো ভুল। এটা প্রশ্নের বানানই ভুল। উত্তর অ্যাভালশন। এটা হচ্ছে ভৌগোলিক টপিক, এটা ভূগোলের টপিক। এটা তো কোন পরীক্ষা আসছে? এটা তো কঠিন প্রশ্ন। স্যার এটা আসছে হইতেছে এটা কথা বাংলাদেশ ব্যাংকে আসছিল এটা। স্যার একটু বাংলাদেশ কঠিন ব্যাংকে আসছিল, আর এটা আসছিল স্যার বিমা থেকে আসছিল স্যার। প্রশ্ন। অ্যাভালশন এটা ভৌগোলিক। নদীর এটা নদীর তৈরি, নদীর উৎপত্তি, নদীর মানে ভাঙন, রিভার ইরোশন, এগুলো পড়লে এটা আসবে। মানে বদ্বীপ কিভাবে উৎপত্তি হয়, বদ্বীপের মানে কিভাবে চেঞ্জ হয় ইত্যাদি, এগুলো পড়লে পারা যাবে। এটা এটা আলাদা একটা টপিকই আছে। এটা পড়াইতে পারি আধা ঘন্টা, কিন্তু এটা তো অনেক ডিফিকাল্ট হয়ে যাবে পড়াইতে গেলে। কবে হয়েছিল পরীক্ষাটা? স্যার সম্ভবত শুক্রবারে। শুক্রবারে? বিমা পরীক্ষায় কি বিজ্ঞান এবং প্রযুক্তি থেকে প্রশ্ন আসছিল কোনো? জি স্যার, 3টা আসছিল। 3টা আসছিল? একটু বলতে পারবেন প্রশ্ন আপনার কাছে আছে? আমি প্রশ্নটা দেখিনি। বিজ্ঞান প্রযুক্তি থেকে কি প্রশ্ন আসছিল? বিজ্ঞান থেকে আসছিল স্যার ওই ম্যালেরিয়ার জীবাণু আর কি, মানে টিকা ভ্যাকসিন আর কি আসছিল। ম্যালেরিয়ার ভ্যাকসিন নিয়ে আরেকটা আসছিল ডেসিবেল শব্দের আর একক? লাইট ইয়ার। জি স্যার, লাইট ইয়ার হচ্ছে মহাকাশের দূরত্ব নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়, আলোকবর্ষ। এই 3টা এক আসছিল। বছরে আলো যত দূর পথ অতিক্রম করে এটাকে লাইট ইয়ার বলে। আচ্ছা, বিজ্ঞান এবং প্রযুক্তির লেকচার নাম্বার হবে 10 নাম্বার লেকচারে। খুবই গুরুত্বপূর্ণ একটা লেকচার। প্রত্যেকবারই বিজ্ঞান এবং প্রযুক্তির উপর 2 থেকে 3টা পরীক্ষার প্রশ্ন আসে, প্রত্যেক পরীক্ষায়। এটা একদম গিভেন, মানে যে কোনো পরীক্ষায় দেন না কেন 2 থেকে 3টা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। আবার কিন্তু খুব ইজি প্রশ্ন আসে না, একটু ক্রিটিক্যাল প্রশ্ন আসে। 10 নাম্বার লেকচারে আলোচনা করব। যাই হোক, বুঝতে পেরেছেন মোটামুটি? জি তাহলে এটা আমরা বাংলাদেশের নদ নদী পড়লাম। এরপর হচ্ছে বাংলাদেশের বন সম্পর্কিত তথ্য। জি বন লেখেন, বাংলাদেশের বন সম্পর্কিত তথ্য বা ফরেস্টস অফ বাংলাদেশ। বাংলাদেশের মোট আয়তনের মধ্যে বনের পরিমাণ কত? 15.5। হ্যাঁ বলেন। 15.58% সরকারি হিসাব মতে। 11% হচ্ছে ফাও এর হিসাব মতে। ফাও এরকম পরীক্ষা আসে, ফাও এর হিসাব মতে বাংলাদেশে বনের পরিমাণ কত? 11%। আর বন কত পার্সেন্ট থাকা উচিত? 25%। 25% আয়তনের তুলনায়। আয়তনের 25% বন থাকা উচিত। লিখেন। কিসের মতে 15.58%? মোট আয়তনের হচ্ছে বনের পরিমাণ কত পার্সেন্ট আছে বাংলাদেশের? মোট আয়তনের 15.58% সরকারি তথ্য মতে। এটা হচ্ছে গভর্নমেন্ট রেকর্ড অনুযায়ী। লেখা হয়েছে? জি স্যার। বাংলাদেশের বন গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? চট্টগ্রামে। ফরিদপুরে। ফরিদপুর হচ্ছে নদী গবেষণা ইনস্টিটিউট। নদী গবেষণা। বন গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত বলেন? চট্টগ্রাম। চট্টগ্রাম। বাংলাদেশের প্রথম সাফারি পার্ক কোথায় অবস্থিত? গজারিয়া। গাজীপুর। গাজীপুর। ডুলাহাজরা, কক্সবাজার, চকরিয়া। গাজীপুর। গাজীপুর। বাংলাদেশের প্রথম ইকো পার্ক কোথায় অবস্থিত? গাজীপুর। সীতাকুণ্ড। চট্টগ্রাম। চট্টগ্রাম। লিখেন।
দ্রুত একটু লিখেন, দ্রুত লিখতে হবে একটু। লেখা হলে বললেন। জি লিখছি স্যার। স্যার। বাংলাদেশের বন প্রধানত কয় প্রকার? 3 প্রকার। বাংলাদেশের বন 3 প্রকার। ফরেস্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের বন 3 প্রকারে বিভক্ত। একটা প্রকারের নাম হচ্ছে হিল ফরেস্ট বা পাহাড়ি বন বলে, হিল ফরেস্ট। আরেকটা প্রকারের নাম হচ্ছে শাল ফরেস্ট বা শাল বন বলে। আরেকটা প্রকারের নাম হচ্ছে স্রোতজ বনভূমি বা ম্যানগ্রোভ ফরেস্ট। বাংলাদেশের বন 3 ভাগে বিভক্ত। পাহাড়ি বন কোথায় দেখা যায়? চট্টগ্রাম হিল চট্টগ্রাম। ট্র্যাক্টস, চট্টগ্রাম হিল ট্র্যাক্টস বা পার্বত্য চট্টগ্রামে, আর এটা হচ্ছে সিলেটে। শালবন কই দেখা যায়? মধুপুর, মধুপুর ও জামালপুর, ভাওয়ালের গড়, শেরপুর। মধুপুর ও ভাওয়ালের গড়, মধুপুর এন্ড ভাওয়াল। এই গাজীপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা এইসব অঞ্চলে। আরেকটা হচ্ছে শালবন, আরেকটা দেখা যায় কোথায়? বরেন্দ্র অঞ্চলে, বরেন্দ্র বেয়ারিং অঞ্চল, রাজশাহীতে। বেয়ারিং এরিয়া, রাজশাহী, রংপুরের অংশ বিশেষ। জি স্যার। এই শাল থেকে এবং পাহাড়ি থেকে পরীক্ষা প্রশ্ন আসে না। পরীক্ষা প্রশ্ন আসে কোত্থেকে? ম্যানগ্রোভ সুন্দরবন, বন থেকে। ম্যানগ্রোভ। এতটুকু পর্যন্ত লেখা হয়েছে কিনা একটু বলেন, দ্রুত বলেন, জি, তাহলে ম্যানগ্রোভ বনটা লিখাই। লেখা হয়েছে স্যার। জি স্যার, লেখা হয়েছে। গুড। তাহলে ম্যানগ্রোভ ফরেস্ট, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে, এটা একটু লেখাই। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্টের নাম কি? দা সুন্দরবন। সুন্দরবন। সুন্দরবনের আয়তন কত? 10,000। 10,000 বর্গ 10,000 বর্গ কিলোমিটার। কিলোমিটার। কোন 2 দেশের মধ্যে বিস্তৃত? ভারত বাংলাদেশ। ভারত বাংলাদেশ। বাংলাদেশের সুন্দরবনের আয়তন কত? 6,000। 6017। বাংলাদেশের কয়টি জেলায় সুন্দরবন রয়েছে? 5টি। 5টি। 5টি কোন জেলা: জেলা? বরগুনা, পটুয়াখালী, পটুয়াখালী, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট। বরগুনা। আর মূলত রয়েছে বাগেরহাট, সাতক্ষীরা এবং খুলনা। সাতক্ষীরা, আর একটা খুলনা। লিখেন, দ্রুত লিখেন, সময় কম তো, অনেক অনেক লেখা এই ক্লাস। লেখা হইলে বললেন। জি স্যার। যদি আসে বাংলাদেশের কোন জেলায় সুন্দরবন নেই? পটুয়াখালী, বরগুনা, সাতক্ষীরা, বরিশাল। উত্তর কি হবে? বরিশাল। বরিশাল। বুঝতে পারছেন? তার মানে 5টা জেলায় মনে রাখতে হবে, জি। এটা প্রায় পরীক্ষায় প্রশ্ন আসে। সুন্দরবন দিবস কয় তারিখ? 14 ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি। বলেন দেখি, ধরিত্রী দিবস কয় তারিখ? এটা আর কেউ পারবেন না, জানার কথা। সুন্দরবন দিবস 2 কয় তারিখ? 14 ফেব্রুয়ারি। সবার মনে থাকবে। সুন্দরবনে বাঘ গণনা করা হয় কোন পদ্ধতিতে? এটা বাংলাদেশ ব্যাংকে আসছে, এছাড়া স্যার, অন্যান্য পরীক্ষা আসছে। স্যার, পায়ের দুইটা ছক। দুইটা পদ্ধতি স্যার, একটা ক্যামেরা ট্যাপিং আর একটা পায়ের ছক। পাগ জি। মার্ক। পাগ মার্ক এবং ক্যামেরা ট্র্যাপিং। পাগ মার্ক এবং ক্যামেরা ট্র্যাপিং। সুন্দরবনে বাঘ হিসাব করা হয় পাগ মার্ক এবং ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে। বাংলাদেশ ব্যাংকে এই অপশনটা পরীক্ষা ছিল। সুন্দরবনে বাঘের সংখ্যা কয়টি? বর্তমানে 50টি স্যার। 114টি। সুন্দরবনে বাঘের সংখ্যা কয়টি? 114টি। স্যার, এই মাসের কারেন্ট অ্যাফেয়ার্সে 125টি দিছে। আচ্ছা, এর হচ্ছে বাঘ শুমারি অনুযায়ী আমি বলেছি, যদি কারেন্ট অ্যাফেয়ার্সে থাকে কয়টা দিয়েছে? 125। হয়তো কিছু বাচ্চা জন্ম নিচ্ছে, কিছু বাঘ মারা গিয়েছে, তাহলে 125টা লিখে রাখেন। কারেন্ট অ্যাফেয়ার্সে যেহেতু তথ্য, কোন কোন কারেন্ট অ্যাফেয়ার্সে পড়েছেন ভাই? কোন পাবলিকেশন? প্রফেসরস। আচ্ছা, তাই লিখে রাখেন কারেন্ট অ্যাফেয়ার্স 125টা দিলে, এটা বাঘ শুমারি অনুযায়ী এটা কারেন্ট অ্যাফেয়ার্স 125টি। তার উপরে যেটা লেখালেন এটা কিসের জন্য? এটা বাঘ গণনা করা পদ্ধতি। বাঘ গণনা করা, পাগ মার্ক মানে পদচিহ্ন, পাগ মার্ক এবং ক্যামেরা ট্র্যাপিং, 2টা পদ্ধতিতে বাঘ গণনা করা হয়। লিখেছেন? জি স্যার। সুন্দরবনের বিভিন্ন স্বীকৃতি আছে। 1992 সালে রামসার অঞ্চলে স্বীকৃতি দেওয়া হয়, রামসার সাইট।
1996 সালে সুন্দরবনকে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। 1997 সালে সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দেওয়া হয়। কততম? 797তম। এগুলা প্রত্যেকটা তথ্যই পরীক্ষা আসে, একবারে পড়বেন মনে থাকবে, আলাদা করে পড়বেন ভুলে যাবেন। স্যার সেকেন্ডটা কি? ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, বন্যপ্রাণীর অভয়ারণ্য। স্যার WHS কি? ওয়ার্ল্ড ওয়ার্ল্ড হেরিটেজ হেরিটেজ সাইট। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। স্যার রামসার সাইটটা কি স্যার? জলাভূমি অঞ্চল, রামসার সাইট, এরা আমি লেকচার 6-এ পড়াবো। লেকচার 6-এ যখন পরিবেশ ও জলবায়ু পড়াবো, পরিবেশের মধ্যে পড়াবো রামসার অঞ্চল। লেখা হয়েছে? জি। এই গেল আমাদের বন। বনের মধ্যে আরেকটা বন থেকে পরীক্ষা আসে, এটা হচ্ছে সোয়াম্প ফরেস্ট। লিখে রাখেন সোয়াম্প ফরেস্ট। বাংলায় বলে জলাবন। বাংলাদেশের একমাত্র সোয়াম্প ফরেস্টের নাম কি? রাতারগুল। রাতারগুল কোথায় অবস্থিত? গোয়াইনঘাট। গোয়াইনঘাট কোথায়? সিলেট। সিলেট। এই জন্য রাতারগুলকে বলা হয় সিলেটের সুন্দরবন। দ্রুত। স্যার লিখছি। এরপরে কি আছে বনের পর? বাংলাদেশের বৃষ্টিপাত। বাংলাদেশের বৃষ্টিপাত, রেইনফল। রেইনফল, বাংলাদেশের বৃষ্টিপাত থেকে 3টা তথ্যের পরীক্ষা আসে। সবচেয়ে বেশি বৃষ্টিপাত, সবচেয়ে কম বৃষ্টিপাত, গড় বৃষ্টিপাত। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? লালাখাল, সিলেট। লালাখাল, সিলেট। সবচেয়ে কম বৃষ্টিপাত হয় কোথায়? লালপুর। লালপুর, নাটোরের। বাংলাদেশে গড় বৃষ্টিপাত কত? 203। 203 সেন্টিমিটার। পৃথিবীতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায় বলেন দেখি, কেউ পড়েছেন কিনা? ভারতের মৌসিনরাম, ভারতের কোথায়? চেরাপুঞ্জি, কিশোরগঞ্জ। চেরাপুঞ্জি। পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় চেরাপুঞ্জি। এটাও পরীক্ষা আছে। পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায় হয়? চেরাপুঞ্জি। চেরাপুঞ্জি কোথায়? মেঘালয়। পৃথিবীতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় চেরাপুঞ্জিতে। লিখা হইলে বললেন। লিখছি স্যার। এরপরে কি আছে? স্থলপথে বাংলাদেশ। স্থলপথে বাংলাদেশ। লেখেন। স্থলপথ ইংলিশ কি বলেন দেখি? ল্যান্ড। স্থলপথ। স্থল বন্দর ইংলিশ কি? স্থল বন্দর। ল্যান্ডপোর্ট। ল্যান্ডপোর্ট। তাহলে বাংলাদেশে মোট স্থলবন্দর কয়টি আছে জানেন? লেখেন। বাংলাদেশের মোট স্থলবন্দরের সংখ্যা 52টি। 52 কবে হইল? 25টি। সর্বশেষ ল্যান্ডপোর্ট কোথায় হয়েছে? মেহেরপুরে। মেহেরপুর স্থলবন্দর। 25তম ল্যান্ডপোর্টের নাম কি? মেহেরপুর মেহেরপুর ল্যান্ডপোর্ট। এটা হচ্ছে লাস্ট। বিগেস্ট ল্যান্ডপোর্টের নাম কি? বেনাপোল। বেনাপোল। এটা অনেকবার পরীক্ষা আসছে। বেনাপোল ল্যান্ডপোর্ট কোথায়? যশোরে। যশোর জেলা। দেখেন, বেনাপোল যশোর বিগেস্ট। লিখাইলে বললেন। স্যার মেহেরপুরেরটা একটু আরেকবার বলবেন? এটা হচ্ছে সর্বশেষ স্থলবন্দরের নাম হচ্ছে কোনটি? মেহেরপুর। সর্বশেষ 25তম। মেহেরপুর তম। বাংলাদেশ জেলায় 2টা ল্যান্ডপোর্ট রয়েছে। জেলাটার নাম হচ্ছে দিনাজপুর। হিলি ল্যান্ডপোর্ট। বাংলাদেশে কোন জেলায় 2টি স্থলবন্দর রয়েছে? দিনাজপুর। একটার নাম হচ্ছে হিলি, হিলি। আর একটা নাম হচ্ছে বিরল।
আর বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে কয়টা ল্যান্ডপোর্ট রয়েছে? একটা, টেকনাফ স্থলবন্দর। টেকনাফ ল্যান্ডপোর্ট মায়ানমার এবং বাংলাদেশের মধ্যে স্থলবন্দর রয়েছে একটি, যেটার নাম হচ্ছে টেকনাফ স্থলবন্দর। লিখাইলে বললাম। জি স্যার লেখছে। এরপরে জলপথে বাংলাদেশ নাকি? জি স্যার, জলপথ, তারপরে রেলপথ। লেখেন রিভার পোর্ট, নদী বন্দর। রিভার পোর্ট বাংলাদেশে 56টি। 53টি। সর্বশেষ নদী বন্দরের নাম হচ্ছে চিলমারি। চিলমারি নদী বন্দর কোন জেলায়? কুড়িগ্রামে। কুড়িগ্রাম জেলায়। বাংলাদেশের প্রধান বা সবচেয়ে বড় নদী বন্দরের নাম কি? চট্টগ্রাম সিপোর্ট। নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ নদী বন্দর, নারায়ণগঞ্জ রিভার পোর্ট। লিখেন দ্রুত। জি স্যার লিখছি। সি পোর্ট। বাংলাদেশের সমুদ্র বন্দর রয়েছে কয়টি? 4টি। 4টা। প্রথম এবং সবচেয়ে বড় নাম কি? চট্টগ্রাম সমুদ্র বন্দর। চট্টগ্রাম সিপোর্ট। দ্বিতীয়টার নাম হচ্ছে মংলা। মংলা কোথায়? খুলনা স্যার। বাগেরহাট। বাগেরহাট খুলনায়। আরেকটা নাম, তৃতীয়টা নাম হচ্ছে পায়রা। পায়রা কোথায়? বরিশাল পটুয়াখালীতে। সাগরকন্যা বলা হয় কোন জেলাকে? পটুয়াখালী। পটুয়াখালী। এগুলোও কিন্তু পরীক্ষা আসে। সাগরকন্যা বলা হয় কোন জেলাকে? ডটার অফ দ্য সি। আর 4 নাম্বার সমুদ্রের নাম কি? মহেশ। মহেশখালী, এটার নাম হচ্ছে ডিপ সি পোর্ট। মহেশখালী গভীর সমুদ্র বন্দর, ডিপ সি পোর্ট। বাংলাদেশের একমাত্র গভীর সমুদ্র বন্দরের নাম কি? মহেশখালী। 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 কে কেউ ঘুমাইতেছে মনে হয় মাইক অন করে। নাক ডাকতেছে স্যার। স্যার মহেশখালীটা কি মানে আলাদাভাবে চালু হয়েছে? হ্যাঁ, আংশিক চালু হয়েছে, পুরোপুরি না। না, যত যেন ওটা এখনো চট্টগ্রাম বন্দরের আন্ডারে থাকার কথা, এই জন্য আলাদা প্রজ্ঞাপন না, হচ্ছে কিনা পুরোপুরি না। কনফার্ম নাম ছিলাম কি না। বলেন তো? এই যে নাক ডাকতেছে, নামটা কি? স্যার নামটা স্যার এখন তো মনে হয় বন্ধ করে দিচ্ছে। দেখ, বেচারা মনে হয় ঘুমায় গেছে, অফিস টফিস করে আসছে মনে হয়। মহেশখালীতে আংশিক চালু হয়েছে, এখনো পুরোপুরি ভাবে চালু হয়নি। কিছু মানে টেস্ট রান হয়েছিল আর কি মহেশখালীতে। লিখেছেন? জি স্যার। আচ্ছা স্যার, একটা প্রশ্ন, যদি মহেশখালী আলাদাভাবে প্রজ্ঞাপন না দেওয়ার চিটাং বন্দর আন্ডারে চালায়, তখন তো 3টা হিসেবে কাউন্ট হবে, তাই না? যদি এমনি আসে যে গভীর সমুদ্র বন্দরের নাম কি, তাহলে উত্তর কি হবে? মহেশখালী। আচ্ছা, এরপরে কি আছে? রেলপথে বাংলাদেশ। বাংলাদেশ রেলপথে কত? রেলপথে বাংলাদেশে কয়টি জেলা যুক্ত? পরীক্ষা আসে। 48টা জেলায়। 48টা জেলায় রেল রয়েছে। রেল নাই কয়টি জেলায়? 16টা জেলায়। 16 জেলায় নেই। 2040 সালের মধ্যে 63টা জেলা রেলের আওতায় চলে আসবে। বাদ যাবে কোনটি? ভোলা। বাংলাদেশের ভোলা। একমাত্র দ্বীপ জেলার নাম কি? ভোলা। ভোলা। বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? ভোলা। ভোলা। স্যার ভোলার বিষয়টা একটু বলেন স্যার। লাস্টটা একটু বলবেন। 2040 সালে 40 সালের মধ্যে 63টা জেলা রেলের আওতায় চলে আসবে, ভোলা ব্যতীত। ষোলোটা কি স্যার? ভোলা একটা জেলার নাম, দ্বীপ জেলা, বাংলাদেশের একমাত্র। ভোলা না স্যার, 16 16 এটা কিসের? 16 হচ্ছে ইয়ে নাই, রেল নাই। 48টা জেলায় রেলের সংযোগ আছে, 16টা জেলায় রেলের সংযোগ নেই।
লিখেছেন? লেকচারটা অনেক বড় তো এই জন্য এরকম শর্টকাটে দেখাইতেছি, নাহলে আসলে লেকচারটা শেষ করা যায় না। হ্যাঁ স্যার, ঠিক আছে। লিখেছেন? এটা লেখা হয়েছে স্যার। জি স্যার। এরপরে কি আছে? বিমান পথ। বিমান পথে বাংলাদেশ। বাংলাদেশের মোট আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি? তিনটি। 3টি। ঢাকা, সিলেট, চট্টগ্রাম, চট্টগ্রাম। সিলেট। ঢাকা বিমানবন্দরের নাম কি? শাহজালাল আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। চট্টগ্রামের নাম কি? শাহ মাকদুম। শাহ আমানত শাহ। আমানত। শাহ আমানত শাহ। শাহ আমানত। সিলেটেরটা উসমানী। এমএজি ওসমানী। লেখা হইলে বললেন। লেখা হয়েছে? না স্যার। হয়েছে স্যার। জি স্যার। ক্লাস কয়টা লেকচার হয়েছে ইংলিশের? ইংলিশে 3টা হয়েছে স্যার। আমার ক্লাস নেওয়ার পর আর ক্লাস হয়নি এখন পর্যন্ত? না স্যার, ইংলিশে আপনি বাদে তো আর কেউ নেয় নাই এখন পর্যন্ত। আচ্ছা, বাংলাদেশের প্রপোজ আন্তর্জাতিক বিমানবন্দর কোথায়? পরীক্ষা আসছে এটা। প্রস্তাবিত আন্তর্জাতিক বিমানবন্দর কোথায়? সৈয়দপুর। সৈয়দপুর কোন জেলায় বলেন দেখি? নীলফামারী। নীলফামারী। আর নির্মাণাধীন কোন জায়গায়? আন্ডার কনস্ট্রাকশন আন্তর্জাতিক বিমান? স্যার ময়মনসিংহ নাকি স্যার? কক্সবাজার। কক্সবাজার। লেখা হইলে বললেন। জি স্যার, লেখা শেষ। এরপরে কি আছে? বিবিধ বিষয়াবলী। বিবিধ বিষয়গুলি। বিবিধ বিষয়াবলী। বিবিধ বিষয়াবলী মিসেলেনিয়াস ইনফরমেশন। এগুলো আসলে কোনো শেষ নাই। বিবিধ বিষয়াবলীর উপর 2 ঘন্টার উপরে ক্লাস নেওয়া যায় যদি না নিতে হয়। বিবিধ বিষয়াবলী আপনারা একটু বাসায় পড়ে নিন। বিবিধ বিষয়াবলীর মধ্যে মূলত আছে বাংলাদেশের উপজাতি, কিন্তু পড়েনি। উপজাতিদের অনুষ্ঠান, এটা হ্যান্ডবুকে দিয়ে দেওয়া আছে। এরপর হচ্ছে ঢাকা সংক্রান্ত বিভিন্ন তথ্য। ঢাকা নবাবদের বাসস্থানের নাম কি? আহসান মঞ্জিল। আহসান মঞ্জিল কে স্থাপন করে? সুলতান আব্দুল গনি। এই টাইপের তথ্য। সুলতান আব্দুল গনি। ঢাকার জাতীয় মসজিদের নাম কি? ঢাকা জাতীয় মসজিদের নাম হচ্ছে বাইতুল মোকাররম মসজিদ। বাইতুল মোকাররমের মসজিদের ইমাম কে? আব্দুল মালেক সাহেব। এরপরে আসতে পারে হচ্ছে ঢাকার বাংলাদেশের জাতীয় মন্দির কোনটি? বাংলাদেশের জাতীয় মন্দিরের নাম ঢাকেশ্বরী মন্দির। ঢাকেশ্বরী মন্দির নির্মাণ করেন কে? বলেন, জানেন কেউ? না স্যার। বল্লা হোসেন, সেন বংশের রাজা। এরপর আসতে পারে হচ্ছে কুসুম্বা মসজিদ। কুসুম্বা মসজিদ 5 টাকার নোটে যে থাকে, কুসুম্বা মসজিদ কোথায় অবস্থিত? অনেকবার আসছে পরীক্ষা। নওগাঁ। কান্তজির মন্দির কোথায় অবস্থিত? পরীক্ষা আসে। দিনাজপুর। কান্তজির মন্দির কোথায়? দিনাজপুর। দিনাজপুর স্যার, কান্ত জিউ হবে। কান্ত জিরো জিও লেখে, আবার কান্ত জিরো লিখে। জিরো লেখে, জি জি। এই লিখে। এই যে এই জাতীয় তথ্যের কোনো শেষ নাই। এটা কই অবস্থিত? ময়নামতি কই অবস্থিত বলেন দেখি? কুমিল্লা। কুমিল্লায়। কুমিল্লা। আর কি অবস্থিত? কুমিল্লার বার্ড। শালবন বিহার। বার্ড কোথায় অবস্থিত? কুমিল্লায়। কুমিল্লায়। বার্ডের পূর্ণরূপ কি? বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট। কুমিল্লায় অবস্থিত। এরপরে পরীক্ষা আসতে পারে ট্রাইবাল কালচারাল একাডেমি কোথায় অবস্থিত? বিরিশিরি নেত্রকোনা। কালচারাল একাডেমি নেত্রকোনা। ট্রাইবাল কালচারাল ইনস্টিটিউট আসলে রাঙামাটি। একাডেমি আসলে নেত্রকোনা। নেত্রকোনা। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ফরিদপুরে। ফরিদপুর। ফরিদপুর জেলা কিসের কেন্দ্রবিন্দু ছিল?
ফরাজি আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল। ফরাজি আন্দোলনের নেতা কি ছিল? হাজী শরীয়তুল্লাহ। হাজী শরীয়তুল্লাহ জন্ম কোথায়? শরীয়তপুরে। এরপরে আসতে পারে নদিয়া, কি জানি, নীল বিদ্রোহ সূত্রপাত হয় কোন জেলা থেকে? মূলত দুই যশোর, জেলা, মিরপুর। নদিয়া ও যশোর। নদিয়া হচ্ছে বাংলাদেশের বাইরে, এই জন্য অপশনে যশোর থাকলে যশোর উত্তর দিবেন। এই জাতীয় তথ্য বুঝতে পারছেন? এই জাতীয় যত তথ্য আছে এই তথ্যগুলো একত্রে এখান থেকে ওখান থেকে সংগ্রহ করে পড়বেন। দেখেন মোটামুটি আজকে লেকচারটা বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। এগুলোই জি স্যার, পরীক্ষা, বুঝতে পারছি। পরীক্ষায় এগুলো তথ্যই আসে, এগুলো তথ্যই ভালো করে পড়বেন। জি স্যার। তাইলে নেক্সট লেকচার হচ্ছে আমাদের কি লেকচার নাম্বার 4, যেটা হচ্ছে জাতিসংঘ। জি স্যার। স্যার লাস্ট ক্লাস একটু বলছিলেন স্যার আমাদের লেকচার 2 থেকে দাগায় দিবেন। এটা তো স্যার আসলে ক্লাস শুরুতে বলি নাই যাতে সময় নষ্ট না হয়। এখন কি স্যার একটু এখন তো সম্ভব? আমার আশেপাশে তো সবাই তো অফিস থেকে চলে গেছে, আশেপাশে কোনো লেকচার শিটও নাই। স্যার তাহলে নেক্সট ক্লাসে স্যার একটু মনে করে যদি দাগায় দিতেন তাহলে স্যার একটু একটু আমাকে সুবিধা একটু হতো। বলতে হবে যে ক্লাস শুরুতে একটু বললে আমি শিটটা নিয়ে রাখবো আর কি। বুঝতে পেরেছেন? আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, তাহলে নেক্সট ক্লাসে বলে আজকে দেবেন। ক্লাসে সবাই বুঝতে পেরেছেন তো? জি স্যার, বুঝতে পারছি জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।